আজ বাড়িতে তনোয়ার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। সবাই ভীষণ খুশি। খুশি হবারই কথা, কারণ তনোয়া পরিবারের সবার চোখের মণি। সবার এত খুশির মাঝেও একজন খুশি হতে পারছে না, সে হচ্ছে তনোয়া। সবার সাথে হাসি খুশি মুখ করে কথা বলছে, কিন্তু ওর ভিতরে ভিতরে কেমন যেন খুব কষ্ট হচ্ছে। কেনই বা হবে না, মনের কোণে যে অন্য কেউ বাসা বেঁধেছিল, কিন্তু এখন তনোয়া তাকে ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা। নীল নামের একটা ছেলেকে তনোয়া পছন্দ করত। হয়তো মনের কোণে নীলের জন্য একটু ভালোবাসা নামক বীজ থেকে ছোট্ট একটা চারার জন্ম হয়েছিল, কিন্তু নীল সে চারাটা বেড়ে ওঠার আগেই মেরে ফেলেছে। কারণ নীল তনোয়া থেকে ভালোবাসা না অন্য কিছু নিতে চেয়েছিল, কিন্তু তনোয়া বিয়ের আগে এসব করাকে প্রচণ্ড ঘৃণা করত। তাই তো নীলের উদ্দেশ্য বুঝে সব সম্পর্ক শেষ করে চলে এসেছে তনোয়া। তনোয়ার বিয়ে হয়েছে আয়াতের সাথে। তনোয়ার পরিবারের সবাই আয়াতকে ভীষণ পছন্দ করে। আয়াত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বিয়ের আগে আয়াত তনোয়ার সাথে 2-3 বার দেখাও করে। আয়াতের কথা বলার ধরন, ব্যবহার, সৌন্দর্যপূর্ণতা, গুরুজনদের সম্মান করা, এসব বিষয়গুলো তনোয়ার কাছে খুব ভালো লেগেছে। তনোয়া আয়াতকে নীলের বিষয় সব খুলে বলেছে। আয়াত তখন বলেছে, দেখুন তনয়া, প্রত্যেকেরই একটা অতীত থাকে। আমাদের উচিত বর্তমান নিয়ে ভাবা, অতীতটাকে অতীতে রেখে দেওয়া বেটার। আয়াতের ছোট্ট ছোট্ট বিষয়গুলো তনোয়ার কাছে বেশ ভালো লাগতে শুরু করে। তারপর সব দিকে বিবেচনা করে আয়াতকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আর আজ ওদের গায়ে হলুদের অনুষ্ঠান। তনোয়া খুশি হবার চেষ্টা করছে, তারপরও খুশি হতে পারছে না। মনের মাঝে কোথায় যেন একটা খুঁত করছে, মনে হচ্ছে কিছু খারাপ হবে, ভীষণ খারাপ। তনোয়াকে হলুদের সাজে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আয়াতদের বাড়ি থেকে তনোয়ার জন্য হলুদের তথ্য আসছে। তনোয়াকে বসিয়ে সামনে বসে সবাই নাচ গান করছে। একটা ছোট্ট বাচ্চা তনোয়ার কাছে এসে তনোয়ার হাতে ছোট্ট একটা চিরকুট দিয়ে বলল, মিষ্টি আন্টি, এটা তোমাকে দিতে বলেছি। বাবু, এটা তোমায় কে দিল? ওই যে আঙ্কেল। আলে, আঙ্কেলটা গেল তো তাই। ঠিক আছে বাবু, আর খুঁজতে হবে না, তুমি তোমার মায়ের কাছে যাও। তনোয়া চিরকুট খুলে পড়ার পর ওর হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। চিরকুটে হাতের লেখা ছিল না, টাইপ করা ছিল। তনয়া, তুমি বিয়ে করছো, কনগ্রাচুলেশন। আর আমায় দাওয়াত দিলে না, দ্যাটস নট ফেয়ার। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। ভয় পেও না, আমি তোমার বিয়ে ভাঙবো না, কিন্তু হ্যাঁ, তিলে তিলে তোমায় কষ্ট দিব। আমার এত বড় ক্ষতি করলে আর আমি তোমায় শাস্তি দেব না, তা কি হয় বলো? এই না না, আমাকে একদম নীল ভাববে না। নীলের এবং তোমার ধরা ছোঁয়ার বাইরের লোক আমি। তবে হ্যাঁ, নীলের মতো লম্পটকে বিয়ে করেনি বলে আমি ভীষণ খুশি। আর হ্যাঁ, ভুলে যেও না যেন শাস্তি, রোজ তোমায় শাস্তি পেতে হবে, রোজ, কারণ এটা আমার প্রতিশোধ। বাই, ভালো থেকো। উইশ ম্যানি ম্যানি হ্যাপি ম্যারিড লাইফ। এটি তোমার প্রতিশোধ। ও সরি, তোমায় ঘৃণা করে। চিঠিটা নিয়ে তনোয়া এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। তনোয়ার ভীষণ ভয় করছে। এমনিতেই সকাল থেকে মনটা কেমন যেন করছে, তারপর আবার এসব। চিঠিটা পড়ে তো বোঝা গেল এটা নীল না, কিন্তু তনোয়া তবুও শিওর হওয়ার জন্য বাচ্চা মেয়েটাকে আবার ডেকে নীলের একটা ছবি ছিল সেটা দেখিয়ে বলল, বাবু, এই আঙ্কেলটা ছিল? না তো আন্টি। তনোয়া টেনশনে কি করবে ঠিক ভেবে পাচ্ছিল না। নীলের সব ছবিগুলো ডিলিট করে ফেলল। সেদিন অনেক আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। রাতে তনোয়া বারান্দায় বসে চিঠিটার কথা ভাবছে। এর মধ্যে আয়াতের ফোন আসলো। হ্যালো তনয়া, কি করছো? না, তেমন কিছু না। আপনি? একটা পরীকে দেখছি, হলুদ কাপড় পরা, গোলাপের সাজে সজ্জিত একটা হলুদ পরীকে দেখছি, মানে তার ছবি দেখছি। আপনি আমার ছবি কোথায় পেলেন? আমি কি আপনাকে উদ্দেশ্য করে বলছি? ওহ, দ্যাটস গুড। তারপর আরও কিছুক্ষণ কথা হলো ওদের মাঝে। তনোয়া একবার ভাবলো চিঠিটার কথা আয়াতকে একবার বলবে, কারণ যার সাথে পুরো লাইফ শেয়ার করবে তার কাছে থেকে কিছু লুকানো ঠিক হবে না। তারপর আবার ভাবলো, থাক, কি দরকার শুধু শুধু ওকে টেনশন দেওয়ার। বিয়ের পর সব বলে দেব। আজ ওদের বিয়ে, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তনোয়া বিয়ের বেলা কান্না করতে করতে প্রায় অনেক ক্লান্ত হয়ে পড়ল। আয়াত গাড়িতে বসে তনোয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তাই আয়াত বলল, এখন এত কান্না করলে বাকি জীবন কি করবে? মানে? মজা করলাম। বধূবরণের সব রীতিনীতি শেষে তনোয়াকে আয়াতের রুমে দিয়ে আসা হলো। তনোয়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু আয়াত আসছে না। এদিকে তনোয়ার একা বসে থাকতে খুব বিরক্ত লাগছে। কিছুক্ষণ পর আয়াত আসলো। তনোয়া সালাম করলো, কিন্তু আয়াত সালামের কোনো প্রতি উত্তর না দিয়ে সোজা আলমারিটা খুলল। তনোয়া কিছুটা বোকা হয়ে গেল।
তারপর আবার গিয়ে বিছানায় বসলো। আয়াত আলমারি থেকে কিছু একটা বের করে তাতে কিছু লিখলো, মনে হয় ডায়েরি। তারপর আবার হন হন করে বাইরে চলে গেল। তনোয়া ভাবছে, কি লোক রে বাবা, এতদিন তো মনে করিনি, আজ কি হলো? হঠাৎ তনোয়ার ফোনটা বেজে উঠল। দেখলো আয়াত ফোন করেছে। হ্যাঁ বলুন। একটু ছাদে আসবে? আমাদের রুমের ডান পাশ দিয়ে ছাদের ওঠার সিঁড়ি। যদি কেউ দেখে ফেলে? সবাই ঘুমিয়ে পড়েছে। তনোয়া ধীরে পায়ে ছাদে উঠে ভীষণ অবাক হলো। ছাদটা বেশ সুন্দর করে সাজানো। তনোয়া ছাদে উঠে আয়াতকে বলে উঠল, ওয়েলকাম টু হেলথ তনায়া, আমার প্রতিশোধের জগতে তোমাকে স্বাগতম। আজকে মন ভরে কিছু সময় আনন্দ নিয়ে নাও, কারণ এরপর আর কান্না ছাড়া কিছুই পাবে না। এই সাজসজ্জা দেখে পুলকিত হয়েও না তনায়া, কারণ এরপর থেকে তোমার জীবন রঙিন হয়ে যাবে। আমি করে দেব এতটা যা তুমি চিন্তাও করতে পারবে না। ওয়েলকাম টু হেল মিস তনায়া, ও সরি মিসেস আয়াত। কি বলছেন এসব? এত সহজে ভুলে গেলে তনায়া? আর অবশ্য তোমার মতো মেয়ের কাছে এটা বড় কিছু না। আমি তোমাকে ভালোবাসার জন্য বিয়ে করিনি, করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। এখন থেকে প্রতিটা দিন তুমি অসহ্য যন্ত্রণা ভোগ করবে। যে কষ্ট তুমি আমায় দিয়েছো তার 3 গুণ তোমায় ফিরিয়ে দেবো। আয়াতের কথাগুলো শুনে তনোয়া অবাক হয়ে গেল। তনোয়া ভাবছে, কি কষ্ট দিয়েছি আমি ওনাকে? আমি তো ওনাকে আগে কখনো দেখিনি। এঙ্গেজমেন্টের পর 2 দিন আগে ওনার সাথে দেখা, তারপর এঙ্গেজমেন্টের পর অবশ্য 2বার দেখা হয়েছিল। আর আমি তো ওনার কাছে আমার বিষয়ে কিছু লুকাইনি। তাহলে কিসের প্রতিশোধ নিচ্ছে উনি? তনোয়ার ভাবনায় ছেদ পড়ল আয়াতের হাতের টানে। আয়াত তনোয়াকে টানতে টানতে রুমের দিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। তনোয়া কপালে ভীষণ আঘাত পাওয়ার ফলে জ্ঞান হারিয়ে ফেলে। তনোয়ার মাথা অনেকটা ফেটে গেছে, রক্ত ঝরছে। আয়াত তাড়াতাড়ি তনোয়াকে বিছানায় তুলে রক্ত মুছে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আয়াত একদিকে তনোয়ার মাথায় ব্যান্ডেজ করছে, অপরদিকে নিজে কাঁদছে আর বলছে, আমার সাথে সাথে এমনটা না করলেও পারতে তনায়া, কেন এমন করলে? নয়তো আজ আমাদের গল্পটা প্রতিশোধের না হয়ে ভালোবাসার হতো। সকালবেলা তনোয়ার ঘুম ভাঙল, মাথাটা খুব ভার করছে। তনোয়ার মনে হচ্ছে কাল রাতে তনোয়া কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু মাথায় হাত দিয়ে বুঝতে পারলো মাথায় ব্যান্ডেজ করা। তার মানে কাল রাতে যা হয়েছে সব সত্যি। তনোয়া কারো হৃদয়ে টিপ টিপ আওয়াজ শুনতে পাচ্ছিল। চোখ মেলে ভালো করে খেয়াল করতেই দেখে ও আয়াতের বুকে শুয়ে আছে, আর আয়াত ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তনোয়া আয়াতের মুখের দিকে তাকিয়ে ভাবছে, লোকটার মাথায় কি গন্ডগোল আছে, নাকি নাট বল্টু 2-1টা পড়ে গেছে? আমি ওনাকে কিভাবে কষ্ট দিলাম? আমার বিষয়ে কোনো কিছু তো ওনার অজানা না, এমনকি নীলের বিষয়ে সব কিছু জানে। তাহলে উনি আমার সাথে এমন কেন করলো? ওহ, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ঠিক কি করব মাথায় আসছে না। কিন্তু আয়াতের দিকে তাকালে অন্য কিছু ভাবতে ইচ্ছে করে, ওর ওপর রাগ করতে ইচ্ছে করে না কেন যেন, ওকে ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয় ওকে আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু কিভাবে? ছোটবেলা থেকে সব স্মৃতি মনে আছে আমার। কই, আমার স্মৃতির কোথাও তো আয়াত নামে কেউ নেই। তাহলে আয়াত কিসের প্রতিশোধের কথা বলছে? তনোয়ার মনে হলো আয়াতের ঘুম ভাঙবে, তাই চুপচাপ ঘুমের ভান ধরে আয়াতের বুকে শুয়ে রইল। আয়াত চোখ মেলে আলতো করে তনোয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর তনোয়ার মাথায় একটা চুমু দিল। তনোয়া মনে মনে বলছে, বেটা লুচ্চা খান, ঘুমন্ত মেয়ে পেয়ে কিস করা হচ্ছে, নিজে আঘাত দিয়ে আবার নিজে হাত বুলিয়ে দেওয়া হচ্ছে। তোকে আমি দেখে নিব, তুমি আমার লাইফটা হেল করবা তাই না? দেখো, আমি তোমার লাইফ থেকে তার 3 গুণ বেশি হলে হেল করব, নয়তো আমার নামও তয়ানা না। তনয়া আলতো করে মাথাটা ওঠাতে আয়াত ধপ করে ওর বুক থেকে ফেলে দিল। তনয়া যেন বোকা হয়ে গেল। নিজেই বুকে নিয়ে আমার নিজেই ফেলে দিল। ওর রাগ উঠে গেল, তাই আয়াতকে বলল, আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? বেশ করেছি, আমার বুকের মাঝে শুয়েছিলে কেন? একদম বাজে কথা বলবেন না, আমি আপনার ধারের কাছেও যাইনি। কাল রাতেই আপনি আমাকে প্রথমে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়েছেন, তারপর আবার আমাকে নিজে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। হ্যাঁ ধরেছিলাম, কারণ কাল রাতে তোমার জ্বর এসেছিল, ঠান্ডায় কাঁপছিলে, তাই জড়িয়ে ধরেছিলাম। নয়তো সবাই বলতো আমার কারণে তুমি অসুস্থ হয়েছো। তো আপনার কারণেই সব হয়েছে, আপনি তো আমাকে আঘাত করলেন। বুঝতে পারিনি এতটা ব্যথা হবে, সরি। হ্যাঁ, কি বললেন? জোরে বলুন। তনয়ের কাছে এসে এখন কি মাইক দিয়ে বলতে হবে নাকি? আর শোনো, আমি তোমায় এমন কষ্ট দিতে চাই যা তোমার মনকে ক্ষত বিক্ষত করে। তোমার শরীরে কোনো আঘাত দিব না, কারণ তোমার মনে আমি একটু একটু করে যে আঘাত দিব সেটা সহ্য করার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে।
ঠিক যতটা কষ্ট তুমি আমার মনকে দিয়েছো ততটা আমি তোমার মনকে দিব। ওয়েলকাম টু হেল। এই বলে আয়াত ওখান থেকে চলে গেল। তনয়া বোকার মতো চেয়ে রইল, তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আয়াত নাস্তা নিয়ে রুমে ঢুকছে। তারপর তনয়াকে বলল, জলদি এগুলো খেয়ে নাও। আদিক খেতে দেখে বাঁচি না, ঢং যত সব। খাবো না। বললেই হলো খাবে না? বললাম না তোমার মনে কষ্ট দিব, শরীরে না। তাই খেয়ে সুস্থ হও তাড়াতাড়ি। বললাম তো খাবো না। চুপ, একদম চুপ। বলে একটা ধমক দিল। তারপর জোর করে তনয়াকে বসালো, বসিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। আয়াতের ধমক শুনে তনয়া বাচ্চা মেয়ের মতো চুপচাপ খেতে নিল। তারপর আয়াত তনয়ার ব্যান্ডেজটা খুলে আবার ফার্স্ট এইড করে দিল। খাবার খাওয়ার পর তনয়া নিচে চলে গেল। বাহ, আয়াতের ঘরটা খুব সুন্দর। আয়াতের মাকে গিয়ে সালাম করলো। এ কি তনয়া, তোমার কপালে কি হয়েছে? ও ও ও মা, কাল রাতে ওয়াশরুমে পা পিছলে মাথায় একটু লেগেছে। তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। দেখে শুনে চলবে তো মা। ও, সেজন্য বুঝি আয়াত তোমার খাবার রুমে নিয়ে গেছিল? হ্যাঁ মা, এখন বলুন কি করতে হবে? কিছু করতে হবে না, তুই চুপচাপ বস। না মা, কিছু তো করি। ঠিক আছে, আয়াতের বাবাকে এই চাটা দিয়ে আয়। তনয়া চা নিয়ে গিয়ে দেখে ওর শ্বশুর কোরআন তেলাওয়াত করছে। বাবা, আপনার চা। বসো, এইটুকু শেষ করে নেই। আপনি বসে বসে চা খান, আমি অজু করে তেলাওয়াত করি, আর আপনি শুনুন। তুমি কোরআন তেলাওয়াত করতে পারো? হ্যাঁ বাবা। বাহ, মাশাল্লাহ। ঠিক আছে, পড়ো। তারপর তনয়া তেলাওয়াত শুরু করলো। তনয়ার শাশুড়ি ননদ এসে পাশে বসলো। আয়াত দরজার ধারে দাঁড়িয়ে তনয়ার কোরআন তেলাওয়াত শুনছে আর মনে মনে ভাবছে, যে মেয়েটা এত সুন্দর তেলাওয়াত করতে পারে সে এমন জঘন্য কাজ কিভাবে করলো? বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু তাহলে আমার চোখ কি ভুল দেখেছে, নাকি আমার কান ভুল শুনেছে? না, ওর মায়ায় আমি আর নিজেকে জড়াতে চাই না। ওকে আমি শুধু ঘৃণা করি। ওকে বিয়ে করার উদ্দেশ্যে শুধু প্রতিশোধ নেওয়া। দুপুরের খাবার খেয়ে তনয়া রুমে গিয়ে দেখে আয়াত রুমে নেই। তাই এদিক ওদিক তাকিয়ে আয়াতের আলমারিটা খুলল। ভাবলো হয়তো আয়াতের সম্পর্কে কিছু জানতে পারবে। কিন্তু আলমারির মধ্যে কিছু জিনিস দেখে তনয়ার বুকটা কেঁপে উঠল। তনয়ার জিনিসগুলো দেখে ওর চোখ থেকে বিন্দু বিন্দু জল ঝরছে আর ভাবছে, এগুলো ওর কাছে কিভাবে এলো? কে আয়াত? কি সম্পর্ক ওর আর আমার সাথে, নাকি তার সাথে? নাকি এই জিনিসগুলো ওর কাছে কিভাবে এলো? নাকি সবটা আমার মনের ভুল? মাথায় ঢুকছে না কিছু। তারপর জামা কাপড়ের মধ্যে একটা নীল রঙের ডায়েরি পেয়েছে। সেটা পড়তে যাবে, অমনি সো মেরে আয়াত তনয়ার হাত থেকে ডায়েরিটা নিয়ে বলল, আমার জিনিসে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে তোমায়? কে আপনি? আর কে সে? তার সাথে কি সম্পর্ক আপনার? আর আমার উপরই বা কিসের প্রতিশোধ নিচ্ছেন? আয়াত তনয়ার দিকে রাগে চোখে তাকিয়ে জাস্ট সেটা বলে তনয়াকে চড় মারার জন্য হাত উঠালো, কিন্তু চড় মারল না। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দেয়ালের উপর সজোরে একটা ঘুষি মারল আর বলল, এই প্রশ্নের উত্তর জানার মতো অধিকার তুমি হারিয়ে ফেলেছো। তোমার মতো মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আয়াতের কথা শুনে তনয়ার ভীষণ কষ্ট হতে লাগলো। তাই রাগ করে বলল, ও, তাহলে আমাকে বিয়ে করতে আপনার রুচিতে বাঁধেনি? আয়াত তনয়াকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে বলল, বললাম না প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। তারপর রাগ করে সেখান থেকে চলে গেল। তনয়া খুব কান্না করছে, ভীষণ কান্না, আর ভাবছে কি হচ্ছে আমার সাথে? কি করেছি আমি ওর সাথে? প্রায় সন্ধ্যার আগে আগে আয়াত রুমে এসে বলল, তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কোথায়? আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা পার্টি দিচ্ছে, সেখানে। আমি যাব না। খামোখা সিনকেট করো না, তুমি জানো তোমাকে না নিয়ে আমি যাব না। সো তৈরি হয়ে নাও, আর হ্যাঁ, শাড়ি পরবে। তনয়া রাগ করে শাড়ি না পরে একটা সিম্পল 3 পিস পরে বের হলো। তোমাকে না বললাম শাড়ি পরতে? আপনার কথা মানতে আমি বাধ্য নই। তুমি নিজে শাড়ি পরবে নাকি আমি পরিয়ে দেবো? আমি পরালে কিন্তু ব্লাউজ পেটিকোটও আমি নিজেই পরিয়ে দেবো। সো এই না না না, আমি নিজেই পড়ছি। তনয়া মনে মনে বলছে একে বিশ্বাস নেই। তাই শাড়ি পরেই পার্টিতে গেল। পার্টি থেকে কাঁদতে কাঁদতে তনয়া ফিরল আর আয়াতকে বলল, আমি জানি না আমি কি অন্যায় করেছি আপনার সাথে, কিন্তু আপনি আজ এতগুলো লোকের মাঝে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। নিজের স্ত্রীকে অন্য লোকের সামনে অপমান করে সে ঠিক কোন ধরনের মানুষ তা বোঝাই যাচ্ছে। তনয়ার কথা শুনে আয়াত হতবাক হয়ে গেল, কারণ আয়াত সত্যিই জানতো না যে আজ পার্টিতে এমন কিছু হবে। আয়াত আর তনয়া একসাথে পার্টিতে গেল। পার্টির মধ্যে মনি হয়েছিল তনয়। আয়াত সবার সাথে তনয়ার পরিচয় করিয়ে দিল। সবাই তনয়ার খুব প্রশংসা করছে, কারণ তনয়া দেখতে যেমন সুন্দর তেমনই তার আচরণ ব্যবহার মার্জিত।
আয়াত ওর বন্ধুদের সাথে আড্ডা দিতেছিল। তনোয়া দুটো মেয়ের সাথে কথা বলছিল। আয়াতের এক বন্ধুর নাম ফাহাদ। ফাহাদকে দেখে তনোয়ার মোটেও সুবিধার মনে হয়নি, কারণ ফাহাদ বারবার বিশ্রী নজরে তনোয়ার দিকে তাকাচ্ছিল। তনোয়ার খুব অস্বস্তি বোধ হচ্ছিল। তনোয়া এমনিতেও এসব পার্টি করা আড্ডা দেওয়া তেমন পছন্দ করে না, তাই চুপচাপ এক জায়গায় বসে রইল। ফাহাদ এসে তনোয়ার অনেকটা কাছে বসল। তনোয়া কিছুটা সরে যাওয়ায় ফারহাদ আরও তনোয়ার কাছে ঘেঁষে বসল। তনোয়ার খুব বিরক্তি লাগছিল, তাই উঠে যাবে এমন সময় ফাহাদ বলল, ভাবি আপনি আয়াতের উপর খুশি তো? মানে? বুঝেও না বুঝার ভান কেন করছেন ভাবি? মানে আয়াত আপনাকে খুশি রাখছে তো? জাস্ট শাট আপ, বাজে কথা একদম বলবেন না। আরে ভাবি এত রাগ করছেন কেন? এমন ভাব করছেন যেন আপনি কত সত্যি। বিয়ের আগে যে আপনার বয়ফ্রেন্ড ছিল তা তো আমরা জানি, আর তার সাথে যে আপনি কিছুই করেননি তাকে আমাকে বিশ্বাস করতে হবে? তার থেকে চলুন মিলেমিশে এনজয় করি। তনোয়ার ভীষণ রাগ উঠে গেল। ঠাস করে ফাহাদকে একটা চড় দিয়ে বসল। ওখানে সবাই হতবাক হয়ে গেল। ফাহাদ রাগী চোখে তনোয়ার দিকে তাকালো। আয়াত তনোয়ার কাছে এসে কি হয়েছে তা জানতে চাইল। কি হয়েছে তনাইয়া? ও কি বলবে? আমি বলছি, আমি তোর বউকে বললাম আমার সাথে একটু ড্যান্স করতে, অমনি আমাকে একটা চড় মেরে দিল। আরেকটা মিথ্যা কথা বললে জুতা পিটা করব, নোংরা লোক কোথাকার। আয়াত, উনি আমার সাথে নোংরামি করতে চেয়েছিল, তাই আমি ওনার নোংরামির প্রাপ্য জবাব দিয়েছি। ওই বেশি সত্যি সাজার চেষ্টা করিস না। তোর বিয়ের আগের বয়ফ্রেন্ডের কথা আমরা জানি। আয়াত, তোর বউকে পরীক্ষা করে দেখিস ঠিক আছে কিনা। কে জানে বয়ফ্রেন্ডের সাথে কি না কি করেছে। ফাহাদের কথা শুনে আয়াতের মাথায় রক্ত উঠে গেল। ভীষণ রাগ চেপে গেল। ধুমধাম ফাহাদকে কয়েকটা ঘুষি মারল। দুজনের হাতাহাতি হতে লাগলো। সবাই মিলে ওদের ছাড়িয়ে দিল। আয়াত রাগ করে তনোয়ার হাত ধরে পার্টি থেকে চলে আসে। সারা পথ তনোয়া কান্না করতেছিল। বাড়ি এসেই তনোয়া আয়াতকে বলল, আপনি আমার না করলেও পারতেন। মানে কি করেছে আমি? দেখুন, একদম নাটক করবেন না। কি নাটক করলাম? বিয়ের আগে আমার রিলেশনের কথা আপনি আমার বন্ধুদের বলেছেন, তাই না? আমি কি এমন দোষ করেছি যার কারণে আপনি আমাকে সবার সামনে হেনস্থা করলেন? আর মানলাম না হয় আমি অন্যায় করেছি, তাই বলে আপনি নিজের স্ত্রীকে এতগুলো লোকের সামনে ছোট করলেন। আপনি ভুলে গেলেন যে আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। চুপ, একদম চুপ। আমি তোমার পুরনো রিলেশনের কথা কাউকে বলিনি। তাহলে আপনার বন্ধুরা কিভাবে জানলো? সেটাও তো আমি ভাবছি। শাক দিয়ে মাছ ঢাকার বৃথার চেষ্টা করবেন না। আয়াত তনোয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। আমি কি তোমাকে ভয় পাই যে তোমার কাছে মিথ্যা কথা বলবো? আমি তোমাকে কষ্ট দিতে চাই ঠিকই, কিন্তু তোমার সম্মান নষ্ট করে না, কারণ আমি মেয়েদের যথেষ্ট সম্মান করি। আর তুমি সেটা বিশ্বাস করো আর না করো তাতে আমার কিছু যায় আসে না। কথাগুলো বলে আয়াত রাগ করে ছাদে চলে গেল। তনোয়া ওয়াশরুমে ঢুকে শাওয়ার সেরে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে, কত স্বপ্ন ছিল আমার, কি এমন দোষ করেছি যে আমার সাজানো স্বপ্নগুলো ভেঙে গেল। শেষে সবাই আমায় চরিত্রহীনা ভাবলো। এর থেকে মরে যাওয়াই ভালো ছিল। প্রায় 1 ঘন্টা পর আয়াত রুমে আসলো। এসে দেখলো তনোয়া রুমে নেই, কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। আয়াত দরজায় গিয়ে কয়েকটা টোকা দেয় আর তনোয়ার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তনোয়ার কোনো সাড়ার শব্দ না পেয়ে দরজা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আয়াত ভিতরে তাকিয়ে দেখে তনোয়া বসে বসে ভিজছে। আয়াত তাড়াতাড়ি শাওয়ারটা অফ করে তনোয়াকে দাঁড় করালো। প্লিজ আয়াত, কিছু তো বলুন। কিসের প্রতিশোধ? কেন আপনি আমায় ঘৃণা করেন? আরও কিছু বলতেই তনোয়া আয়াতের উপর ঢেলে পড়ল। আয়াত তনোয়াকে টাওয়েল পেঁচিয়ে কোনো মতে রুমে নিয়ে গেল, কিন্তু তনোয়ার কাপড় পাল্টে দিবে কি দিবে না তা নিয়ে দ্বিধায় ভুগছে। ওর মাকে যে বলবে তারও উপায় নেই। মা হাজারটা প্রশ্ন করবে। শেষে আয়াত নিজের চোখ বন্ধ করে কোনো মতে তনোয়ার শাড়িটা পাল্টে দিল। অতিরিক্ত ভেজার কারণে তনোয়ার ভীষণ জ্বর আসলো। আয়াত সারা রাত তনোয়ার সেবা করলো। মাঝে মাঝে তনোয়ার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার দিকে তাকালে তোমাকে কষ্ট দিতে ইচ্ছে করে না, ভালোবাসতে ইচ্ছে করে। খুব ভালো, কিন্তু তোমার দেয়া আঘাতটা মনে পড়লে তোমাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করতে ইচ্ছে করে না। তনোয়া জ্বরের ঘরে অনেকটা প্রলাপ করছে। আয়াত ওকে জ্বরের ঘরেই খাবার আর ওষুধ খাইয়ে দিল। রাতের শেষের দিকে তনোয়ার জ্বর ছেড়ে গেল। আয়াত তনোয়াকে নিজের বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম ভাঙতে তনোয়া নিজেকে আয়াতের বুকে আবিষ্কার করলো। কাল রাতের কথাগুলো হালকা হালকা মনে পড়ছে। ভীষণ অভিমান হচ্ছে আয়াতের উপর, কিন্তু তারপরও কেন যেন আয়াতের বুক থেকে উঠতে ইচ্ছা করছে না।
ও চুপচাপ ওর বুকে শুয়ে রইল। কিছুক্ষণ পর আয়াত উঠে আলতো করে তনোয়ার মাথায় একটা চুমু দিয়ে আস্তে করে তনোয়ার মাথাটাকে বুক থেকে বালিশে রাখলো। তনোয়া তখনও ঘুমের ভান ধরে রইল। তারপর আয়াত তনোয়ার মাথায় হাত বোলাতে বোলাতে তনোয়ার নাম ধরে ডাকছে। তনোয়া চোখ মেলে বলল, কি সমস্যা? অসুস্থ হলে কি হবে? কথার জাজ এখনো ধানি লঙ্কার মতো। তা ম্যাডাম, আপনার এখন কেমন লাগছে? মোটামুটি। জানি শরীর দুর্বল লাগছে, বাচ্চামোটা কম করলেই হয়, খেয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আজ আমাদের বহুভাত মনে আছে তো? নিজের সর্বনাশের দিনের কথা কেউ কি করে ভোলে? কি বললা? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আগে পুরোপুরি সুস্থ হও, তারপরে বোঝাবো। আমিও দেখে নিব। একটু পর বৌভাতের আয়োজন শুরু হয়ে গেল। সবাই ভীষণ ব্যস্ত। তনোয়ার ননদ ওকে সাজাচ্ছে আর ওর সাথে মজা করছে। দুপুরবেলা তনোয়াদের বাড়ি থেকে লোক আসলো ওদের নায়র নিতে। বিকেলবেলা সব অনুষ্ঠান শেষে আয়াত আর তনোয়া তনোয়াদের বাড়ি গেল। আয়াত তনোয়াদের বাড়ির সবার সাথে বেশ অল্পতেই মিশে গেছে, বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। তনোয়া ভাবছে, কি লোক রে বাবা, আমার সাথে বাদরের মতো করে আর সবার সাথে কত আদর করে কথা বলে। আচ্ছা, ওনার কি স্পিরিট পার্সোনালিটি রোগ আছে? একজনের ভিতর অনেকগুলো চরিত্র, দেখলেই তো ভয় করে। তনোয়া আরেকবার ভাবল, ওর বাবা মাকে আয়াতের বিষয়ে সব খুলে বলবে। তারপর ভাবল, তাতে তারা খুব কষ্ট পাবে। আগে কিছুদিন দেখি, তারপর বলবো। রাতের বেলা তনোয়া আয়াতকে নিজের রুমে নিয়ে গিয়ে বলল, আপনি এ রুমে ঘুমান, আমি অন্য রুমে যাচ্ছি। কেন, এ ঘরে কি জায়গার অভাব আছে? আর তাছাড়া বাড়ির সবাই কি মনে করবে? তাহলে আমি নিচে শুয়ে পড়ছি। দেখো, একদম ঢং করবা না, এটা মুভি না। আর তাছাড়া তোমার জ্বর এখনো ভালো হয়নি, নিচে শুয়ে কি আবার অসুখ বাঁধাবে? আমি তোমার কেনা সেবক নই যে বারবার তোমার সেবা করে সুস্থ করব। তাই চুপচাপ খাটের ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। আর শোনো, তুমি আমার পাশে শুলে আমি তোমাকে স্পর্শও করব না। কাউকে টাচ করার জন্য তার প্রতি একটা আকর্ষণ অনুভব করতে হয়, আর তোমার মধ্যে এমন কোনো আকর্ষণীয় ভাব নেই যাতে আমি তোমার প্রতি আকর্ষিত হব। সো চুপচাপ টেনশন ফ্রি হয়ে শুয়ে পড়ো। কথাগুলো তনোয়ার গায়ে খুব লাগলো। তাই রাগের চোটে তনোয়া বলল, কি, আমার মাঝে আকর্ষণীয় ভাব নেই? দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এই বলে তনোয়া আয়াতের একদম কাছে গিয়ে আয়াতকে ধাক্কা মেরে বিছানায় ফিরে দেয় আর নিজে আয়াতের বুকের উপর ধপ করে শুয়ে আয়াতের শার্টের কলার চেপে ধরে চোখ রেখে বলে, মিস্টার আয়াত, আমি চাইলে আমার পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে, কিন্তু আমি তা চাই না। আর আপনি আপনার মতো ফিলিংসলেস গিট্টুকে আকর্ষণ করার কোনো ইচ্ছাই আমার নেই। তারপর আয়াতকে একটা চোখ মেরে উঠে বিছানার অপর পাশে শুয়ে পড়ে। আয়াত হতবাক হয়ে গেল। আয়াত মনে মনে বলছে, কি মেয়ে রে বাবা, মনে হলো আমার উপর 880 ভোল্টের বিদ্যুতের খাম্বা পড়েছে, পুরো শরীরে বিদ্যুৎ দৌড়াচ্ছে। তাড়াতাড়ি ঠান্ডা পানি খেয়ে নিজেকে ঠান্ডা করতে হবে। পানি খেয়ে রুমে এসে দেখি তনয়া ঘুমিয়ে পড়েছে। আয়াত গিয়ে তনোয়ার পাশে বসে ওর মাথায় হাত বোলাতে বোলাতে নিজের অজান্তে মুচকি হেসে বলল, সত্যি, তুমি চাইলে তোমার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে, কিন্তু আমি তা হতে দেব না। তুমি আমার, শুধুই আমার। পৃথিবীতে তোমাকে ভালোবাসার, ঘৃণা করার, প্রতিশোধ নেওয়ার অধিকার শুধুমাত্র আমার একার। তোমার চারপাশটা জুড়ে শুধু আমিই থাকবো। তোমায় অনেক ভালোবাসবো, তার সাথে অনেক কষ্টও দেব। কারণ যে কষ্ট তুমি আমায় দিয়েছো, তোমাকে তার তীব্রতা, গভীরতা তোমাকে অনুভব করতে হবে। তারপর তনোয়াকে আবার আস্তে করে আয়াত নিজের বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা আবার তনোয়া নিজেকে আয়াতের বুকে পেল। তাই ভাবল, আজ বেটাকে হাতে নাতে ধরবো, নয়তো বলবে আমি ওর বুকে এসে শুয়েছি। কিছুক্ষণ পর আয়াত আবার তনোয়ার মাথায় চুমা খেল। তখন তনোয়া বলে উঠল, ওই মিয়া, আমার মধ্যে নাকি আকর্ষণীয় কিছু নাই? তাহলে রোজ রোজ আমার মাথায় চোরের মতো ইয়ে দেন কেন? লজ্জা করে না? আয়াত তনোয়ার হাতে ধরা খেয়ে অনেক লজ্জা পেল, কিন্তু তবুও নিজেকে সামলে বলল, ইয়ে মানে কি? আর তুমি আমার বুকের উপর কেন? একে তো চুরি, তার উপর আবার বাজপাড়ি। আপনি আমায় ইয়ে কেন দিলেন? তোমাকে ইয়ে দিতে আমার বয়ে গেছে। আমি তো কোলবালিশ ভেবেছিলাম। তোমার থেকে কোলবালিশটাকে আমার বেশি আকর্ষণীয় লাগে। ঠিক আছে, আমিও দেখে নিব। ওকে, তোমার দেখার অপেক্ষায় থাকবো। পরের দিন বিকালে আয়াত আর তনোয়া আয়াতের বাড়ি চলে আসে। তার প্রায় কিছুদিন পর আয়াত তনোয়াকে নিয়ে সিলেট চলে যায়। সেখানে আয়াতের অফিস, আয়াতদের নিজস্ব বড় একটা ফ্ল্যাট আছে। ওরা গিয়ে সেখানেই উঠল। তনোয়া আয়াতের ফ্ল্যাটের মধ্যে ঢুকে হতবাক হয়ে গেল। তাই দৌড়ে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে আরও 3 গুণ বেশি শকড হলো। কে আপনি? কি সম্পর্ক আমার আপনার সাথে? তাকে কি আপনি চেনেন?
আপনি এতগুলো কিভাবে জানলেন? এগুলো তো আপনার জানার কথা নয়। কে আপনি? এই একটা প্রশ্ন তোমাকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট, যে কে আমি। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমি এত তাড়াতাড়ি দেব না। তুমি সারাক্ষণ এটা ভেবে কষ্ট পাবে কে আমি। তনোয়া অঝরে কান্না করছে। আয়াত কিছুক্ষণ তনোয়ার দিকে তাকিয়ে থেকে রুমে চলে গেল, কারণ আয়াত নিজের চোখের জলও আটকাতে পারছে না। তার তনোয়ার কাছ থেকে দূরে চলে আসলো। রুমে এসে বারবার নিজের চোখের নোনা জলগুলোকে মোছার বৃথা চেষ্টা করছে আর বলছে, যাকে এত ভালোবাসি তাকে নিজেই এভাবে কাঁদাচ্ছি। মাঝে মাঝে মনে হয় ওকে সব সত্যি বলে দিই, কিন্তু পরক্ষণে ওর দেয়া কষ্টগুলো মনে পড়ে আর ওর ওপর থেকে ভালোবাসার পরিবর্তে রাগ এসে পড়ে। এর ঘরটার প্রত্যেকটা কোণা আমার চেনা। এ ঘরটা যে সাজিয়েছে সে আমার স্বপ্নগুলো জানে। ঘরের প্রত্যেকটি কোণা আমার মনের মতো করে সাজানো। এমনকি বারান্দার ফুল গাছগুলো আমার পছন্দের। গাছ সাজানোর ধরনগুলো পর্যন্ত আমার বলা। কিন্তু এ কথাগুলো আমি শুধুমাত্র একজনকে বলেছিলাম। কিন্তু সে তো আয়াত নয়। 1 বছর 3 মাস 6 দিন আগে আমি কথাগুলো তাকে বলেছিলাম। কিন্তু সে তো আয়াত নয়। নাকি সে আয়াতকে চিনে, নাকি আয়াত তাকে চিনে? কি করে সম্ভব? কি করে কেউ অন্য একজনের স্বপ্নগুলোকে এভাবে কপি করতে পারে? সে অবশ্যই আমায় বলেছিল, আমার ঘর আমি তোমার মনের মতো করে সাজাবো। তনোয়া নিজের চোখে জলটাকে মুছতে মুছতে বলল, না, আমাকে আরও শক্ত হতে হবে। নিজের উপর আস্থা রাখতে হবে। আয়াত কে তা যেভাবেই হোক জানতে হবে। আর আয়াতের সাথে তার কি সম্পর্ক সেটা জানতে হবে। তার আগে আমার নীলের সাথে কথা বলতে হবে, কারণ ওই পারবে আমার সঠিক সত্য জানাতে। এইসব ভাবছে এর মধ্যে আয়াত তনোয়াকে ডাক দিল। তনয়া, খাবে এসো। আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। এ কি তনয়া, খাবার নিয়ে জেদটা তোমার এখনো আছে? কি বললেন? কই কিছু না, খেতে বসো। সালেহা আন্টি, খাবার নিয়ে এসো। আয়াত তনোয়াকে খাবার তুলে দিচ্ছে। তনোয়া মনে মনে বলছে, ওনাকে মানসিক ডাক্তার দেখানো উচিত। এই রাগ, এই ভালোবাসা, কনফিউজিং পার্সোনালিটিস। হা করো। আমার হাত আছে বলে নিজেই তুলে খাওয়া ধরলো। আয়াত মুচকে হাসি দিয়ে খেতে বসলো। কিছুটা খাবার পর তনোয়ার প্রচণ্ড হাসি কাশি শুরু হলো। আয়াত তনোয়ার পিঠে বালিশ দিয়ে পানি খাওয়াচ্ছে, কিন্তু হাসি কমছেই না। হঠাৎ আয়াত সালেহাকে ডাক দিল। আন্টি, আন্টি। হ্যাঁ আয়াত বাবা। আজকের খাবারে কি মাশরুম আছে? হ্যাঁ। আন্টি, আপনি আগে বলবেন না, তনয়ার মাশরুমে অনেক অ্যালার্জি। আয়াত তাড়াতাড়ি রুমে গিয়ে ওষুধ এনে তনোয়াকে খাইয়ে দিল। তার কিছুক্ষণ পর তনোয়া একটু সুস্থ হলো। আয়াত সালেহা আন্টিকে বলল, আন্টি, আজ থেকে ঘরে মাশরুম, হাঁসের ডিম, সিম, বেগুন, আখরোট এসব জিনিস রান্না করবেন না বা কিনেও আনবেন না, কারণ এগুলোতে তনয়ার অ্যালার্জি আছে। আর হ্যাঁ, বাড়িতে বেলি ফুলও কখনো আনবেন না, তনয়ার বেলি ফুলেও অ্যালার্জি আছে। তনোয়া বিস্ময়ের চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। তারপর বলল, আপনি কি করে জানলেন আমার এসবে অ্যালার্জি আছে? আয়াত তনোয়ার প্রশ্ন শুনে থমকে যায়। তারপরও তুতলিয়ে বলে, তো তোমার মায়ের কাছ থেকে জেনেছি। তনোয়া আর কোনো কথা বলল না, কারণ তনোয়া জানে ওর মা এগুলো আয়াতকে বলেনি। আর আয়াতের কাছে উত্তর জানতে চেয়েও কোনো লাভ নাই। তাই ঠিক করলো ওর মাকে ফোন করে কনফার্ম হবে। খাবার শেষে আয়াত তনোয়াকে বলল, আমি কিছু কাজে বাইরে যাচ্ছি, তুমি রেস্ট নাও। আয়াত বাইরে যেতেই তনোয়া ওর মাকে ফোন করে জানতে চায় আয়াত তার কাছ থেকে তনোয়ার অ্যালার্জির বিষয় কিছু জানতে চেয়েছে কিনা। কিন্তু অবাক বিষয়, তনোয়ার মা আয়াতের সাথে এসব বিষয় কোনো কথাই বলেনি। তনোয়ার সন্দেহ আস্তে আস্তে সত্যি হতে থাকে। আরও কিছু জানার জন্য তনোয়া সালেহা আন্টির কাছে যায়। শুনেছে আন্টি নাকি আয়াতদের বাসায় অনেক বছর ধরে আছে। আন্টি, আপনার কাছে কিছু জানতে চাইবো, রাগ করবেন না তো? মেয়ের কথা শুনো, কি বলবা বলো। আন্টি, আয়াত এখানে কতদিন ধরে থাকে? তা প্রায় 1 বছর 3-4 মাস হবে। কি? ও আচ্ছা, এখানে একাই থাকতো? মানে কোনো বন্ধু বান্ধব? আরে না, মাঝে মাঝে আয়াত বাবার এক বন্ধু আসতো, নাম রাহাত। সে খুব কাছের বন্ধু। আয়াত বাবার বাড়িতে কোনো বন্ধু আনতো না, বলতো এটা একটা রাজকুমারীর জন্য সাজাচ্ছি। বন্ধুদের এনে সৌন্দর্য নষ্ট করব কেন? রাজকুমারী কে? আমি জানি না রে মা। জানো, আয়াত বাবা বছরখানেক আগে 2 বার আত্মহত্যা করতে চেয়েছিল।
কিন্তু আল্লাহর অশেষ দয়া, তিনি তার কোনো ক্ষতি হতে দেননি। আত্মহত্যার কথা শুনে তনোয়ার বুকটা কেঁপে উঠল। কেন, কি হয়েছিল? তেমন কিছু জানি না রে মা, তবে মনে হয় কোনো মেয়ের কারণে। বাদ দাও তো ওইসব পুরনো কথা। জানো, তুমি খুব ভাগ্যবতী একটা মেয়ে। ঠিক কতটা ভাগ্যবতী হলে আয়াতের মতো স্বামী পাই তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আয়াত বাবা ভীষণ ভালো, মেয়েদের খুব সম্মান করে। তবে তার মনের মধ্যে চাপা কোনো কষ্ট আছে যেটা কাউকে বলতে পারছে না। তুমি তার একটু খেয়াল রেখো। এই বলে সালেহা সেখান থেকে চলে গেল। তনোয়া গভীর ভাবনায় পড়ে গেল। কিছু কিছু জিনিস মিলাতে পারছে না, কেমন যেন সব ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আচ্ছা, কে সেই মেয়ে যার কারণে আয়াত সুইসাইড করতে গিয়েছিল? সে মেয়ের সাথে আমার কি কোনো প্রকার সম্পর্ক আছে? না, আমি তো 1 বছর আগে আয়াতকে চিনতাম না, মাত্র 1.5 মাস যাবৎ আয়াতকে চিনি আমি। তবে আয়াতের ব্যবহার, কথা বলার ধরন আমার এত পরিচিত লাগে কেন? আর আয়াতই বা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? আর ও বারবার কিসের প্রতিশোধের কথা বলে? ওর যদি সেই মেয়ের কারণে মেয়েদের উপর রাগ থাকতো তাহলে ও আমায় এভাবে কষ্ট দিত না। তাহলে কষ্ট দেবার ধরনটা অন্যরকম হতো। কিন্তু রাগটা শুধু আমার উপর, ঠিক আমার উপর না, আমার মনের উপর। উফ, আর ভাবতে পারছি না, মাথাটা খুব ব্যথা করছে। কিছুক্ষণ পর আয়াত আসলো। দুজন মিলে ঘরের সব কিছু গুছিয়ে রাতের খাবার খেয়ে তনোয়া আয়াতকে বলল, দেখুন, বেডরুম 2টা, একটাই আপনি, একটাই আমি। খবরদার আমার বেডরুমের চারপাশেও আসবেন না, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। এ বলে তনোয়া অন্য রুমে চলে গেল। আয়াত ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ওর পিছু পিছু গেল। আপনাকে এখানে আসতে নিষেধ করছি না। আমার বউ যেখানে আমি তো সেখানেই থাকবো। বাজে কথা বন্ধ করুন, চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে, কিন্তু এই রুমে আমার একটা জিনিস আছে, সেটা নিয়েই চলে যাব। তাড়াতাড়ি নিয়ে বিদায় হন, খুব ঘুম পাচ্ছে আমার। আয়াত তনোয়াকে কোলে তুলে নিল। কি করছেন কি? আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি। ছাড়ুন বলছি, ছাড়ুন। বেশি কথা বললে এতদিন যা যা করিনি সেটা জোর করে আদায় করে নেব। মানে? চুপচাপ আমার বুকে ঘুমিয়ে থাকবে, তাহলে তোমাকে কিছুই করবো না, প্রমিস। আর ওঠার চেষ্টা করলে উল্টা পাল্টা কিছু করে দেব, তখন আবার বলো না আমি তোমার সাথে জোর করে করেছি। তনোয়া আর কোনো কথা বলল না। আয়াতের বুকে চুপচাপ শুয়ে শুয়ে ভাবছে, লোকটা এরকম কেন? আমার এত যত্ন করেন অথচ আমাকে সব থেকে বেশি কষ্ট উনিই দেন। ওনাকে ভয় করে, কিন্তু ওনার বুকেই আমি সব থেকে বেশি শান্তি খুঁজে পাই। মাথাটা উঠিয়ে দেখে আয়াত ঘুমিয়ে পড়েছে। অপলক দৃষ্টিতে আয়াতের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। তারপর আলতো করে আয়াতের ঠোঁটে নিজের ঠোঁটটা শুয়ে চুপচাপ আয়াতের বুকে ঘুমিয়ে পড়ে। হয়তো আয়াত টের পেয়েছে, হয়তো না। সকালে উঠে আয়াত অফিসে চলে যায়। তনোয়া টুকিটাকি কাজ সেরে নেয়। তারপর ফোনের ব্ল্যাক লিস্টে থাকা নীলের নাম্বারটা আনব্লক করে নীলকে ফোন দেয়। হ্যালো নীল। হাই সুইট হার্ট, ম্যারিড লাইফ কেমন কাটছে? জাস্ট শাট আপ, আমার তোমার কাছে থেকে কিছু কথা জানার ছিল। ও রিয়েলি? বলেন ম্যাডাম। তুমি ঠিক কতদিন সিলেটে থেকেছ? কেন, 6 না 1 বছর। এমনিতেই। তুমি আমার হাজবেন্ড মানে আয়াতকে চিনো? সোনা, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। প্লিজ নীল, আমার জানাটা খুব প্রয়োজন। সরি ডিয়ার, তোমার অনুরোধ রাখতে পারবো না। তবে হ্যাঁ, কিছু পেতে হলে কিছু দিতে হয়। জাস্ট শাট আপ। তনোয়ার রাগ করে ফোন কেটে দিল। ভীষণ রাগ হচ্ছে নীলের উপর, তার থেকেও বেশি নিজের উপর, কারণ ও নীলের মতো একটা লম্পটকে ভালোবেসেছিল। সেদিন তনোয়া আয়াতের রুমটা ভালো করে চেক করলো, কিন্তু কিছুই পেল না। কিন্তু আয়াতের আলমারিটা লক ছিল, সেটা দেখতে পারেনি, কারণ চাবি আয়াতের কাছেই ছিল। আজ আয়াতের 2টো বন্ধু আয়াতের বাসায় আসবে তনোয়াকে দেখতে। তারা বিয়েতে যেতে পারেনি, তাই এখানে আসবে, দুপুরে খাবে। 2জন লোক আসলো, তার মধ্যে একজনকে দেখে তনোয়া হতবাক হয়ে গেল। তনয়া, এরা আমার খুব কাছের বন্ধু, আসিফ আর রাহাত। রাহাত আর কেউ নয়, নীল। তনোয়া ভাবছে তার মানে নীলের আসল নাম রাহাত, আর আয়াত আর নীলের এক অপরকে চেনে। তনোয়ার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। দপ করে মাটিতে পড়ে গেল। সবাই অনেকটা হতভম্ব হলো।
কিন্তু একজন ঠোঁটের কোণায় নোংরা একটা হাসি দিল, আর সে হলো রাহাত। আয়াত তাড়াতাড়ি তনোয়াকে কোলে তুলে রুমে নিয়ে শুয়ে দিল। ওর বন্ধুরা সামনের রুমে চলে গেল। আয়াত কিছুটা পানি তনোয়ার মুখে ছিটা দিল। তনোয়ার জ্ঞান ফিরতেই ধরপর করে উঠে বসল। রিল্যাক্স তনয়া, কি হয়েছে তোমার? এমন পড়ে গেলে কেন? তনোয়া আয়াতের কথার কোনো উত্তর না দিয়ে আয়াতকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, কারণ এই প্রথমবার তনোয়া নিজে থেকে ওকে জড়িয়ে ধরল। আয়াত তনোয়ার মাথায় হাত বোলাতে বোলাতে, কি হয়েছে তনাইয়া? ভয় পাচ্ছ কেন বলো? তনোয়া ফুফিয়া ফুফিয়া কাঁদছে আর ভাবছে, রাহাতি যে নীল সেটা কি আয়াত জানে? আয়াতকে বলবো যে রাহাতি নীল, নাকি আয়াত আর নীল একে অপরের সাথে জড়িত? কাকে বিশ্বাস করব আর কাকে অবিশ্বাস করব মাথায় কিছুই আসছে না। না, আগে সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব, তারপর আয়াতকে বলবো। তনাইয়া তনাইয়া, কি ভাবছো? কি হলো? কিছু না, সকাল থেকে কিছু খাই নাই তো, তাই মনে হয় মাথাটা ঘুরে গেছিল। তনাইয়া, তোমাকে কতবার বলেছি যে নিজের খেয়াল রাখবা? সবসময় বাচ্চামি ভালো লাগে না। চলো তোমাদের খাবার দেই। তোমার যেতে হবে না, তুমি রেস্ট করো, আমি আর আন্টি সব সামলে নিব। কিন্তু আয়াত? তনায়ার ঠোঁটে হাত দিয়ে, শ্শ্, আর কোনো কথা না, চুপচাপ বিশ্রাম নাও, আমি দেখছি ওদিকে কি হচ্ছে। আয়াত চলে গেল। তনোয়া গভীর চিন্তায় পড়ে গেল। আয়াত আমার বিষয়ে এত কিছু জানে কিভাবে? তাহলে কি নীল মানে রাহাত বলেছে? না, যদি রাহাত আয়াতকে আমার বিষয়ে বলে, তাহলে আয়াত জেনে শুনে নিজের বন্ধুর গার্লফ্রেন্ডকে কেন বিয়ে করবে? আর আয়াতের সাথে আমার শত্রুতাই বা কি, যে ও বারবার প্রতিশোধের কথা তোলে? না, এর ভিতরে হয় কোনো চক্রান্ত আছে, না হয় কোনো ধোঁকা। কিন্তু কে কাকে ধোঁকা দিচ্ছে? আয়াত আমাকে আর নীলকে ধোঁকা দিচ্ছে, নাকি নীল আমাকে আর আয়াতকে, নাকি নিয়তি আমাদের তিনজনকে নিয়ে খেলছে? সব জানতে হবে আমায়, সব। কিছুক্ষণ পর আয়াত খাবার নিয়ে রুমে ঢুকলো। নাও, খেয়ে নাও। আপনি খেয়েছেন? আগে তুমি খাও বলেই তনায়া আমাকে খাইয়ে দিচ্ছে। তনোয়া আয়াতের দিকে তাকিয়ে ভাবছে, না, আয়াত কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। ওর চোখ দুটো পবিত্রতায় ভরা। ও আমাকে বলে প্রতিশোধ নিতে বিয়ে করেছে, অথচ এখন পর্যন্ত আমার উপর কোনো অধিকার খাটায়নি। ওর যদি নীলকে ধোঁকা দিতেই হতো, তাহলে ওর চোখে অনুশোচনা থাকতো, আর ও নীলকে মানে রাহাতকে এইভাবে বাসায় ডেকে আনতে পারতো না। তাহলে কি নীল হতে পারে, কারণ ওর চোখে সবসময় নোংরামি ভরা থাকে। কিন্তু ও কেন জেনে শুনে আয়াতের সাথে আমার বিয়ে হতে দিল? কিন্তু আয়াত আমার বিষয়ে যেসব কথা জানে, তা কেবল নীলের জানার কথা, কারণ নীল ছাড়া এ কথাগুলো আমি কাউকে বলিনি। এ ঘর, হে বারান্দা, সব কিছু সাজানোর স্টাইল আমি নীলকে বলেছিলাম। কিন্তু নীল জেনে শুনে নিজের ভালোবাসাকে বন্ধুর হাতে কেন তুলে দিবে? তনায়া, কোথায় হারিয়ে গেলে? কি হলো, খাও। তনোয়া কিছুটা খাবার আয়াতের মুখে তুলে দেয়। আমার প্রতি যতই ভালোবাসা দেখাও, তাতে আমি আমার প্রতিশোধের কথা বলবো না। জানি, যান খেয়ে নিন। সেদিনের মতো ওর বন্ধুরা খেয়ে কিছুক্ষণ টুকিটাকি কথা বলে চলে গেল। কথা বলার মাঝে রাহাত বারবার তনোয়ার দিকে তাকাচ্ছিল। তনোয়ার ভীষণ অস্বস্তি লাগতেছিল। কয়েকদিন পর আয়াত আর তনোয়ার সম্পর্কটা একই রকমই। তনোয়া অনেক কিছু জানার চেষ্টা করেও জানতে পারেনি। শেষে নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্না করলো। তারপর একদিন আয়াত অফিস থেকে ফোন করে তনোয়াকে, যে ওর একটা ফাইল ভুলে রেখে চলে এসেছে আয়াতের আলমারিতে, সেটা যেন পিয়নের কাছে দিয়ে দেয়। তনোয়া ফাইল খুঁজতে গিয়ে মাঝারি সাইজের একটা বক্স আয়াতের কাপড়ের মধ্যে লুকানো পায়। তনোয়া ফাইলটা পিয়নকে দিয়ে বাক্সটা খোলার চেষ্টা করে, কিন্তু লক করা। তনোয়ার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। ও ওর মাথার ক্লিপ দিয়ে অনেক কষ্টে বক্সটাকে খোলে, কিন্তু বক্সের ভিতর যা দেখলো তাতে ওর জ্ঞান হারাবার মতো অবস্থা। তনোয়া বাক্সের ভিতর কিছু জিনিস আর যত্নে রাখা কিছু চিঠি পেল। তনোয়া ভাবছে, কিন্তু এগুলো আয়াত কোথা থেকে পেল? এগুলো তো আমি নীলকে দিয়েছিলাম। নীল এই বিষয়ে সব জানে, তাহলে নীল এগুলো আয়াতকে কেন দিল? আর আয়াতই বা এগুলো এত যত্ন করে কেন রেখেছে? জিনিসগুলো দেখে তনোয়া হারিয়ে গেল তার 1.5 বছর আগের ঘটনায়। 1.5 বছর আগে তনোয়া তখন অনার্স 3য় বর্ষের মাঝামাঝি সময় পড়ে। ফেসবুকে টুকিটাকি লেখা, পরিবার নিয়ে আর পড়াশোনা নিয়ে ওর জগৎ। একদিন একজন কুরিয়ার বয় এসে তনোয়ার কাছে একটি শপিং পেপারে মোড়ানো একটি খাম দিয়ে বলল, তনোয়া ম্যামের জন্য।
তনয়া কৌতূহল বশত রুমে এসে উপরের র্যাপিং পেপার খুলে দেখে ভিতরে খুব সুন্দর একটি খাম। খামটি দেখেই বোঝা যায় যে কেউ খুব যত্ন করে খামটি বানিয়েছে। তনয়া খামটা খুলে ভিতরে একটি নীল কাগজ আর তাতে কিছু লেখা। তনয়া পড়তে শুরু করলো। তনয়া, জানি তুমি এখন অনেক বিস্ময়ে আছো, আর থাকবেই বা না কেন। এ যুগে কাউকে চিঠি দেওয়াটা সত্যিই বিস্ময়ের বিষয়। কিন্তু জানো তনয়া, চিঠিতে ভালোবাসা যে গভীরতা প্রকাশ পায় তা অন্য কোনো কিছুতে প্রকাশ পায় না। জানি তুমি এখন মিষ্টি করে হাসছো। এই ওয়েট তনয়া, ওভাবে প্লিজ হেসো না, আমি পাগল হয়ে যাব। এই তুমি এখন খুব জোরে জোরে হাসছো, কিন্তু এটা কিন্তু ঠিক না। এখন মূল কথায় আসি। তনয়া, আমি তোমার কথার মায়ায় পড়ে গেছি, তোমার হাসির মায়ায় পড়ে গেছি। তনয়া, আমি তোমার কথার মায়ায় পড়ে গেছি। তনয়া, আমি তোমার কথার মায়ায় পড়েছি, তোমার হাসির মায়ায় পড়েছি, তোমার চোখের চশমার মায়ায় পড়েছি, আর তোমার শব্দের জালের মায়ায় পড়েছি, মানে তোমার লেখনের মায়ায়। তুমি যেমন অক্ষর দিয়ে খেলতে ভালোবাসো, ঠিক তেমনি আমিও। এতটা পড়ার পর নিশ্চয়ই ভাবছো আমি কে। সেটা না হয় কিছুদিন অজানাই থাক। তবে হ্যাঁ, তোমার আইডিতে নিলয় নীল নাম থেকে অনুরোধ পাঠাইছি, দয়া করে গ্রহণ করে আমাকে ধন্য করুন। তবে হ্যাঁ, তোমায় আমি প্রত্যেক মাসে 2টো চিঠি দিব, আর আমি জানি চিঠির উত্তর তুমি দিবে, কারণ তুমিও আমার মতো অ্যানালগ যুগের চিঠি কথা পছন্দ করো। এখন ভাবছো আমার ঠিকানা কোথায় পাবে, নিচে দেওয়া আছে, কিন্তু এই ঠিকানায় তুমি কখনো আমায় পাবে না। তাই খোঁজার বৃথা চেষ্টা করবে না, শুধু চিঠি দিবে। চলো না আমরা কিছুদিন শব্দের সাথে খেলি। আর হ্যাঁ, এখন হাসিটা বন্ধ করো। আমায় পাগল বানানোর কন্ট্রাক্ট নিয়েছো নাকি তুমি? ইতি নীল। তনয়া চিঠিটা পড়ছে আর সত্যি হাসছে। লোকটা কি পাগল নাকি? যাক, ফোন করে চেক করে দেখি। এফবিতে নিলয়ের নীল আইডিটা কনফার্ম করার সাথে সাথে মেসেজ আসলো। তা ম্যাডাম, চিঠিটা কেমন লাগলো? খুব বাজে। আচ্ছা, তাহলে মুখ ভর্তি তোমার এত হাসি কেন? কিভাবে দেখলেন? মনের আয়নায়। এভাবে টুকটাক কথা হতে থাকে ওদের ভিতর। তনয়া পরের দিন নীলকে একটা চিঠি দিল। চিঠিতে লিখেছে, নীল, আপনার লেখার আন্দাজ সত্যি অতুলনীয়, তাই উত্তর না দিয়ে পারলাম না। তবে পরিচয়টা দিয়ে আমাকে বাধিত করবেন। আর মনে হয় আপনি আমাকে চেনেন, কিন্তু আমাকেও চেনার সুযোগ করে দিন। ইতি তন্ময়া। নীলের উত্তর, তনয়া, পরিচয় দিব, কিন্তু ধীরে ধীরে। আর তোমার সাথে ঠিক 6 মাস পর দেখা করব। একটা গিফট পাঠালাম, গ্রহণ করে এই অধমকে ধন্য করুন। ইতি নীল। একটা ছোট্ট হার্ট শেপ লাফ দেয়া ছিল গিফট বক্সের ভিতরে। এভাবে রোজ ওদের মাঝে মেসেজ ও অনেক কথা হতে থাকে। আর প্রত্যেক মাসে 2টো চিঠির আদান প্রদান হয়। নিজেদের পছন্দ অপছন্দ সব একে অপরের জেনে নিল, কিন্তু নীল তার পরিচয়টা দিচ্ছিল না। তনয়া নিজের অজান্তেই নীলকে ভালোবেসে ফেলে। 6 মাস পর নীল তনয়ার সাথে দেখা করতে ওদের শহরে আসে। তনয়ার সাথে নীলের দেখা হয়, কিন্তু হঠাৎ ফোনের রিং বেজে ওঠে। তনয়ার কল্পনায় ছেদ পড়ে। ফোনের দিকে তাকিয়ে দেখে নীল ফোন করেছে। হ্যাঁ বলো। সুইট হার্ট, কেমন আছো? জাস্ট শাট আপ। তনা, তুমি তো আমার জানোই নি যে তোমার বিয়ে আমার বন্ধুর সাথে হচ্ছে। আমি কিভাবে জানবো যে আয়াত তোমার বন্ধু? শিট, আমি যদি জানতাম আয়াত তোমাকে বিয়ে করেছে, তাহলে এখনো আয়াতের সাথে তোমার বিয়ে হতে দিতাম না। মানে? আমার ইউজ করা জিনিসটা আমি কিভাবে আমার বন্ধুকে দেই বলো? বাজে নোংরা কথা বলা বন্ধ করো। তোমার সাথে আমার মাত্র 3 বার দেখা হয়েছিল, আমি তোমার হাত পর্যন্ত ধরিনি। সেটা তো আফসোস, যেটা আমি করতে পারিনি সেটা আয়াত অনায়াসে করেছে। আচ্ছা, আমার মধ্যে কি প্রবলেম ছিল? সমস্যা তোমার মানসিকতায় ছিল। আর আয়াত আমার হাজবেন্ড, ও চাইলে আমার সাথে সব করতে পারে, সে অধিকার ওর আছে। ও তো একটা সাইকো, তা জানো না? তনয়া রাগ করে ফোনটা কেটে দিল। তনয়া ভাবছে, নীলের কথায় বোঝা যায় ও জানতো না আমার বিয়ে আয়াতের সাথে হয়েছে। তাহলে কি আয়াত? না না না, আয়াত কখনো এমন কাজ করতে পারে না। না, সত্যিটা জানতে হবে। আর সেটা জানার একমাত্র উপায় আগে নীলের বিষয়ে সব কিছু জানা। তাহলে অনেক প্রশ্নের উত্তর পাবো। আমি সেই ঠিকানায় যাব যে ঠিকানায় আমি নীলকে চিঠি পাঠাতাম। দেখি যদি কিছু পাই। তনয়া পরের দিন আয়াত অফিসে যাওয়ার পর সে ঠিকানায় গেল, কিন্তু ঠিকানা সিলেটেড ছিল।
কিন্তু সে ঠিকানায় গিয়ে তনোয়া যা জানলো তাতে ওর পুরো পৃথিবী বদলে গেল। তনোয়ার ঠিকানা অনুসারে সেখানে গেল। ছোট্ট একটা চায়ের দোকান, সেখানে এক বৃদ্ধ চাচা চা বিক্রি করে। তনোয়া গিয়ে তার কাছে প্রায় 1.5 বছর আগের ঘটনা জানতে চাইল, কিন্তু চাচা ঠিকমতো মনে করতে পারছিলেন না। পরে তনোয়া প্রায় অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলার পর তার কিছু কথা মনে পড়ল, আর সে যা বলল তাতে তনোয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তারপর চাচার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি আসলো। মাথাটা ঘুরছে, কান থেকে মনে হয় গরম ধোঁয়া বের হচ্ছে। চোখের সামনে ঠিক কী তা দেখতে পাচ্ছে না, চোখ দুটো ঝাপসা হয়ে গেল। মনে হয় কোনো ভ্রূম চক্রের মধ্যে পড়ে গেছে, যেখান থেকে বের হওয়ার যত চেষ্টা করে ততটাই পথ হারিয়ে তার জালে আটকা পড়ে। মাথায় পানি দেওয়ার দরকার, নয়তো মাথাটা ফেটে যাবে। বেশ কিছুক্ষণ মাথায় পানি দিল, তারপর আয়াতের জন্য রান্না করলো আয়াতের পছন্দের খাবারগুলো। রাতে আয়াত খাবার খেতে বসে বলে, ওরে বাবা, এত এলাই কাণ্ড! তা ম্যাডাম, এত কিছু রান্না করার কারণ? এমনিতেই ঘরে একা ছিলাম, কিছু সময় কাটছিল না তাই। ও, তা সময় নষ্ট না করে আবার গল্প লেখা শুরু করো। না, গল্পের কথা, শব্দ, অক্ষর সব হারিয়ে গেছে। সবাই ধোকা দিয়ে দূরে সরে গেছে। তুমিও তো তাদের ধোকা দিতে পারো। তোমার কি হয়? সেটা আদৌ সম্ভব? আয়াত আর কোনো কথা বলল না, খেয়ে ল্যাপটপ নিয়ে বসলো। আর সন্ধ্যা থেকে আকাশটা খুব মেঘলা মনে হয়, যে কোনো সময় বৃষ্টি হবে। তনোয়া বারান্দায় ফুল গাছগুলো কাছে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু সেগুলো বাতাসের সাথে পেরে উঠছে না। বাতাসের সাথে বৃষ্টির লহরগুলো দুলে দুলে উঠছে, কিন্তু বাতাসের দোলান সময় শরীরকে হালকা স্পর্শ করে যায়, যে স্পর্শে তনোয়া শিহরিত হয়ে ওঠে। মনটা অজানা এক ভালো লাগায় রোমাঞ্চিত হতে থাকে। তনোয়ার মনটা আজ বৃষ্টি চাইছে, ভীষণ বৃষ্টি, যে বৃষ্টি ওর মনের গ্লানিগুলো ধুয়ে নিয়ে যায়, মনটাকে রোমাঞ্চিত করে দিয়ে যায়। বৃষ্টি স্পর্শে শীতল হতে চায় ওর মন। মনটা যে আজ ভীষণ ব্যাকুল। মনটা আজ কারো ভালোবাসায় স্পর্শ চাইছে, কারো ভালোবাসায় নিজেকে রাঙাতে চাইছে, কারো কাঁধে মাথা রেখে বৃষ্টি স্পর্শ করতে চাইছে। বৃষ্টির নহরগুলো যখন আমাকে ছুঁতে ব্যাকুল হয়ে যাবে, তখন কারো ছোঁয়া ব্যাকুলতা দূর করে দিবে অসীম ভালোবাসায়। তখন অতীতের সব গ্লানি ভুলে নতুন করে শুরু করতে চাইছে। দূরে থেকে ভেসে আসছে কিছু রোমান্টিক ভালোবাসার গান, যেগুলো তনোয়াকে আরও বেশি রোমাঞ্চিত করেছে। ইতিমধ্যে বৃষ্টির ধারা প্রবল হয়েছে, মুষলধারে নিজের খুশিতে ঝরছে। তনোয়া নিজের হাত দুটো মেলে বৃষ্টি উপভোগ করছে প্রকৃতির ভালোবাসা। মিশে যেতে চাইছে প্রকৃতির সাথে। তনোয়াকে খুঁজতে আয়াত সামনে এসে দেখে তনোয়া হাত মেলে বৃষ্টিতে ভিজছে। আয়াত মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে কিভাবে বৃষ্টির কণাগুলো তনোয়াকে পরম আদরে স্পর্শ করছে। বৃষ্টির কণাগুলোর উপর আয়াতের খুব হিংসা হচ্ছে, আর আয়াত যেন নিজেকে তনোয়ার থেকে দূরে রাখতে পারছে না। কোনো এক মাদকতা আয়াতকে তনোয়ার দিকে টানছে। আয়াত বারান্দায় গিয়ে তনোয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। আয়াতের স্পর্শে তনোয়া কেঁপে ওঠে। আয়াত তনোয়ার ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দেয়। তারপর কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি তোমায়। তনোয়া কিছু বলতে পারছে না, মনে হচ্ছে ও নিজেই নিজের মাঝে নেই। আজ আয়াতের মাঝে বিলীন হয়ে যেতে ইচ্ছা করছে। তনোয়া আয়াতের দিকে ঘুরে দাঁড়ালো। আয়াত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তনোয়ার দিকে। তনোয়া আয়াতের পায়ের উপর পা দিয়ে দাঁড়ায়। আয়াত তনোয়ার কোমরটা জড়িয়ে ধরে। তনোয়া আয়াতের ঠোঁটে নিজের ঠোঁট দুটো দিয়ে হালকা পরশ দিয়ে লজ্জা মাখা হাসি দিয়ে আয়াতের বুকে মুখ লুকায়। আয়াত তনোয়াকে কোলে তুলে নেয়। এক অদ্ভুত মাদকতা একে অপরকে আকর্ষিত করে ফেলে। খুব সকালে তনোয়ার ঘুম ভাঙল। আয়াতের বুকের মাঝে ছিল ও। আয়াত ঘুমোচ্ছে। তনোয়া আয়াতের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আমি জানি তুমি কোনো অন্যায় করনি, তবুও তোমায় অপরাধী মনে হয়। কিন্তু মনের টান বড় টান। আমার মনটা তোমায় অপরাধী মানতে নারাজ। আমি 40% সত্যি জেনেছি, এখন বাকিটা জানতে হবে। বুঝতে পারছি না কে কার উপর প্রতিশোধ নিচ্ছে, আর কেনই বা নিচ্ছে। হ্যাঁ আয়াত, তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু অন্যায় তুমিও আমার উপর কিছু কম করনি। কিন্তু তার জন্য তোমাকে আমি মাফ করে দিয়েছি, ভবিষ্যতেও দিব। কারণ তোমায় আমি অনেক ভালোবেসে ফেলেছি, তোমার রাগটাকে ভালোবেসে ফেলেছি, আর তোমার প্রতিশোধটাকেও ভালোবেসে ফেলেছি। তনোয়া ফ্রেশ হয়ে আয়াতকে নামাজ পড়তে পাঠিয়ে দিয়ে নিজেও নামাজ পড়ে নিল। আয়াত নামাজ পড়ে এসে দেখে তনোয়া নাস্তা বানাচ্ছে। আয়াত কেন যেন তনোয়ার দিকে তাকাতে পারছে না। কিছু লজ্জাবোধ আর অপরাধবোধ ঘিরে ধরেছে আয়াতকে। আয়াত ভাবছে, কাল রাতে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি।
আমার তনয়ের কাছে মাপ চাওয়া উচিত। আমি তো ওকে বলেছিলাম ওকে জোর বশত। তনোয়া আয়াতকে নাস্তা দিচ্ছে। তনয়া কাল রাতের জন্য। সরি বলার প্রয়োজন নাই, আপনি কোনো অন্যায় করেননি, আর আমার সাথে জোরবশত কিছু করেননি। সো নিজের ভিতর অপরাধ বোধটা না রাখলেই বেশি ভালো হবে। যা হয়েছে দুজনের ভালোবাসার টানে হয়েছে, পাপ কিছু হয়নি। আয়াত তনোয়ার দিকে তাকিয়ে ভাবছে, তনয়া সত্যি কি সেই অন্যায় করেছে যার শাস্তি ওকে আমি দিচ্ছি? পরক্ষণে আবার ভাবলাম, না, আমি আর নিজেকে ওর মায়ায় জড়াবো না। ওকে কষ্ট দিব, অনেক কষ্ট দেওয়ার জন্যই তো আমি ওকে বিয়ে করেছি। আয়াত নাস্তা খেয়ে অফিসে চলে গেল। তনোয়া ফোনটা নিয়ে নীলকে ফোন করলো। হাই সুইট হার্ট। তোমাকে বলছি আমার সাথে নোংরামি কথা বলবা না। কি করব বলো, চেষ্টা করেও পারি না। বাজে কথা বলতে আমি তোমাকে ফোন করিনি, কিছু জানতে চাই। ওকে বলো। তোমাকে আমি যে চিঠি আর গিফট দিয়েছিলাম সেগুলো কি তোমার কাছে এখনো আছে? কেন? আমার সেগুলো ফেরত চাই, আর তোমারগুলো নিয়ে যাবে। তুমি আমার স্মৃতি থেকে দূরে থাকতে পারো, কিন্তু তোমার স্মৃতি নিজের থেকে দূরে রাখতে পারবে না, তাই ওগুলো আমি দিব না। তনোয়া জানতো নীল ওগুলো দিবে না, তবুও সন্দেহটা ক্লিয়ার করলো। আচ্ছা, তোমার সাইকো হাজব্যান্ডের কি খবর? নিজের বন্ধুর সম্পর্কে এমন কথা বলতে লজ্জা করে না? যা বাবা, সাইকোকে সাইকো বললাম, তাতে লজ্জার কি আছে? আরে সাইকো না হলে কেউ সামান্য একটা মেয়ের জন্য সুসাইড করে? সাইকো না হলে কেউ কি প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করে? কি বললা? কিসের প্রতিশোধ? কি জানো তুমি এই বিষয়ে? জানি তো অনেক কিছুই, বাট তোমাকে বলার প্রয়োজন মনে করি না। বলতে পারি যদি তুমি তার বদলে আমায় কিছু দাও। তনোয়া রাগ করে ফোনটা কেটে দিল। তারপর ওর শাশুড়ির কাছে ফোন দিল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? জি ভালো। মা, আপনার কাছে কিছু কথা জানতে চাইবো, সত্যি করে বলবেন তো? হ্যাঁ বলো। মা, আয়াত প্রায় 10-11 মাস আগে সুইসাইড কেন করতে গিয়েছিল? আয়াতের মা প্রশ্নটা শুনে থমকে যায়। তারপর বলে, তোমাকে কে বলল? সেটা বড় কথা না মা, আয়াত কেন এমন করেছিল আপনি তার উত্তরটা দিন না মা, প্লিজ। সেটা সঠিকভাবে আমিও জানি না। আয়াতকে অনেক জিজ্ঞেস করার পরও ও আমাদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। তবে যতটুকু জেনেছি, আয়াত একটা মেয়েকে অসম্ভব পরিমাণ ভালোবাসত, কিন্তু মেয়েটা আয়াতকে ছেড়ে চলে যায়। আয়াতকে নাকি অনেক বাজে কথা বলেছিল মেয়েটা, তার জন্য আয়াত ডিপ্রেশনে চলে গেছিল, আর তারপর দুবার নিজে প্রাণ নেবারও চেষ্টা করেছিল। তারপর ওকে আমরা আমাদের এখানে এনে রাখি, ভালো সাইকিয়াট্রিস্ট দেখায়। তারপর ধীরে ধীরে আয়াত সুস্থ হলো। তারপর একদিন তোমাকে দেখলো, আমাদের কাছে তোমার কথা বলল, তাই আমরা তোমাকে এই বাড়ির বউ করে আনি। আচ্ছা মা, মেয়েটার নাম কি? মানে আপনি কি মেয়েটাকে চিনেন? না রে মা, আয়াত কখনো বলেনি। তুই আবার আমার ছেলেটাকে কষ্ট দিস না। ও এখন তোকে পাগলের মতো ভালোবাসে, ওর খেয়াল রাখিস মা। হ্যাঁ মা, খেয়াল তো আমায় রাখতেই হবে। তারপর তনোয়া ফোনটা রেখে অনেক কিছু ভাবে। ভাবতে ভাবতে সবজি কাটতে গিয়ে হাতটা অনেকটা কেটে ফেলে। তনোয়া কোনো মতে বেঁধে নেয়, কারণ আন্টি তার দেশের বাড়ি গেছে, আসতে আরও প্রায় 1 মাস লাগবে, তাই ঘরের কাজ তাকেই করতে হবে। তনোয়া সব কাজ গুছিয়ে আয়াতের জন্য অপেক্ষা করতে লাগলো। দরজায় বেল বাজতেই তনোয়া দৌড়ে গিয়ে দরজা খুলে আয়াত ভিতরে ঢুকে, কিন্তু আয়াতকে দেখে মনে হলো প্রচণ্ড রাগে আছে। কি হয়েছে আয়াত? আয়াত কোনো কথা না বলে সজোরে তনোয়াকে একটা চড় মারল। তনোয়া হতভম্ব হয়ে গেল। আয়াত রাগ করে বলল, আমি জানতাম তুমি লোভী খারাপ একটা মেয়ে, কিন্তু তুমি এত নোংরা তা আমার জানা ছিল না। এই মেয়ে তোমার এক ছেলেতে হয় না? প্রথমে নীল, তারপর আমি, এখন আবার রাহাত। আয়াতের কথাগুলো শুনে তনয়ার দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। মনে হচ্ছিল এখনই মারা যাবে। ও, আমি তো ভুলেই গেছিলাম যে রাহাতই তোমার নীল, তাই না? তনয়া আয়াতের কথায় তনোয়া যতটা হতভম্ব হলো তার থেকে বেশি অবাক হলো, এটা ভেবে যে আয়াত জানে রাহাতে নীল। তনয়াকে চড় মেরে আয়াত নিজেও অনেকটা কষ্ট পেল। পরক্ষণেই নিজের হাত সজোরে দেয়ালে একটা ঘুষি মারে। তনয়া আয়াতের উপর কোনো কথা বলল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। আয়াতের খাবার টেবিলে দিয়ে তনোয়া অন্য রুমে গিয়ে চুপচাপ শুয়ে রইল, কিন্তু ওর চোখ দুটো চুপ থাকতে পারছে না।
নিজের গতিতে জলগুলো বালিশ ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনতে পেয়ে তন্ময় ঘুমের ভান ধরে রইল। আয়াত চুপচাপ ওর পাশে এসে বসলো। আয়াত দেখছে তনয়ার গালে ওর চড়ের দাগটা লাল হয়ে আছে। আলতো করে তনয়ার গালে হাত বুলিয়ে দিল। তারপর তনয়ার হাতটা ধরতে যাবে, তখন থেকে তনয়ার হাত বাঁধা, কিন্তু বাঁধনের উপর দিয়েও চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে। আয়াতের বুকটা কেঁপে উঠল। ও তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স এনে তনয়ার হাতের কাপড়টা খুলে দেখে অনেকটা কেটে গেছে। জায়গাটা ধীরে ধীরে ভালো করে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তনয়ার গালে ব্যথার মলম লাগিয়ে দিল। তারপর তনয়ার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে কোলে তুলে নিজের রুমে নিয়ে এসে বিছানা শুয়ে দিয়ে আয়াত যেতে চাইল। তনয়া আয়াতের হাতটা ধরে আয়াতের দিকে তাকিয়ে বলে, এত ভালোবাসেন তাহলে এত কষ্ট দেন কেন, আর এত ঘৃণা কেন করেন? আয়াত কি বলবে ভেবে না পেয়ে তনয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তনয়া, আমি জানি তুমি ঘুমাওনি। ঘুমালে তোমার চোখ থেকে জল পড়তো না। এতটা ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনার ভালোবাসাটা ঠিক কি আমি জানি। আমাকে কষ্ট দেওয়াটাই আপনার ভালোবাসা, তাই না? আয়াত কোনো কথা বলছে না, চুপ করে তনয়ার দিকে তাকিয়ে আছে। বুঝলাম, না হয় আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন, কিন্তু কি কারণে নিচ্ছেন সেটা না হয় নাই বললেন। কিন্তু আপনি আগে থেকে জানতেন যে নীল আপনার বন্ধু রাহাত। এই প্রশ্নের উত্তর আজ আপনাকে দিতে হবে। আর আমি এমন কি করলাম যার কারণে আপনি আমায় এমন নোংরা কথা বললেন যে আমার এক ছেলেতে হয় না? বলুন, আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আপনার মন কি সত্যি সায় দেয় যে আমি এতটা নোংরা? আয়াত কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, না, আমি জানি তুমি এমন নোংরামি কখনোই করতে পারো না। তবুও কি বলুন? তাহলে আপনি আমায় এত বড় নোংরা উপাধি দেওয়ার আগে একবারও ভাবলেন না যে সত্যি আমি এমন কিনা? কি করব বলো, মাথাটা গরম হয়ে গেছিল। কেন? এমন কি হয়েছিল যার কারণে আপনার মাথাটা গরম হয়ে গেছিল? আসলে অফিস থেকে আসার সময় আমার এক বন্ধুর সাথে দেখা হলো। ও আমার মোবাইলে তোমার ছবি দেখে বলল, রাহাতের গার্লফ্রেন্ডের ছবি তোর মোবাইলে কেন? তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ আমি সত্যিই জানতাম না যে তোমার সাথে যার সম্পর্ক ছিল সে রাহাত, মানে নীল। হ্যাঁ, রাহাতের নিকনেম হিসেবে রাহাত নীল লেখে, কিন্তু ও নামে ওকে তেমন কোনো লোকই চেনে না। তাই তুমি যখন নীলের কথা বলেছিলে তখন আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে রাহাতই নীল। তারপর আমি সত্যিটা কনফার্ম হওয়ার জন্য রাহাতের কাছে গেলাম। ওকে বললাম, তুই তনয়াকে আগে থেকে চিনতিস, কিন্তু ও তোমার বিষয়ে অনেক নোংরা কথা বলছিল। ও তারপর বলল ওর সাথে নাকি তুমি আবার রিলেশন শুরু করেছো। কথাটা শুনে মেজাজটা অনেক খারাপ হয়ে গেছিল। তারপর ওর ফোনে তোমার ফোন নাম্বার দেখালো। তুমি আজ সকালে ওকে ফোন দিয়ে কথা বলছো, তার ডিটেলস দেখালো, যেটা দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। রাহাতের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। রাহাত তোমাকে নিয়ে অনেক নোংরা কথা বলছিল, তাই ওকে কয়েকটা চড় মেরে বাড়িতে চলে আসলাম। কিন্তু তুমি রাহাতকে ফোন দিয়েছিলে কেন? আপনি যদি সত্যিটা আমার কাছে একবার জিজ্ঞেস করতেন, আমি আপনাকে বলে দিতাম। রাহাত যে নীল সেটা আমি সেদিন জেনেছি, যেদিন ও আর আপনার এক বন্ধু আমাদের বাসায় দুপুরে খেতে আসছিল। তারপর আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার খুব ভয় লাগতেছিল, আর ভেবেছিলাম আপনাকে বললে আপনি হয়তো আমায় বিশ্বাস করবেন না, কারণ পৃথিবীতে সব থেকে ঘৃণা তো আপনি আমায় করেন। আর শুধু সকালে না, এর আগে আমি আরও একবার রাহাতকে ফোন করেছিলাম, কিন্তু আমি ওর সাথে কথা ঠিক কী বলেছিলাম সেটা আপনি চাইলে শুনতে পারেন। আর আমার মোবাইলে অটো রেকর্ড কল চালু করা, কিন্তু আমি আপনাকে এখন সেটা শুনতে দিব, কারণ আপনি আজ আমায় চরম অবিশ্বাস করেছেন। হ্যাঁ, আপনাকে এগুলো শুনতে দিব, কিন্তু যখন আমি নীল মানে রাহাতের সব ষড়যন্ত্রের কথা আপনার কাছে বলতে পারবো। তারপর সেখান থেকে উঠে চলে গেল, গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আয়াত এসে তনয়াকে বলে, সরি তনয়া, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। আয়াত কারো কোনো কথা বিশ্বাস করার আগে সে কথাগুলো ভালোভাবে ভেবে দেখতে হয় যে যদিও কথাগুলো সত্য কিনা। বললাম তো সরি, প্লিজ তনয়া, মাফ করে দাও না। কি করবো বলো, তখন আমার জায়গায় তুমি থাকলে তোমার মেজাজটাও আমার মতো গরম হতো। আয়াতের চোখ দুটো ছলছল করছে। চলুন খেয়ে নিবেন। তনয়া আয়াতের কথাগুলো এড়িয়ে গেছে, কারণ আজ সত্যি ওর খুব কষ্ট লেগেছে, কারণ নিজের কাছের মানুষটার কাছে এমন অপবাদ কোনো মেয়েরই কাম্য নয়। তারপর আয়াত নিজের হাতে তনয়াকে খাইয়ে দিল। পরের দিন আয়াত সকালে অফিসে গেল, কিন্তু যাবার আগে তনয়ার জন্য রান্না করে গেল।
আর বলল কোনো কাজ যেন না হয় হাতের ঘা ঠিক হবার আগে। তনয়া একা একা বসে আছি, খুব বোরিং লাগছে। এর মধ্যে ওর বান্ধবী অনু ফোন করলো। অনু তনয়ার বিষয়ে প্রায় সব কিছু জানে। কেমন আছিস তনয়া? ভালো, তুই? ভালো থাকলে তোর গলার স্বর এমন কেন? কি হয়েছে বল? কিছু না রে, ভালো লাগছে না। বুঝলাম। এখন বল, সেদিন যে তুই একজনের সাথে দেখা করতে গিয়েছিলি, সে কি বলল? সেদিন আমি সেই দোকান চাচার কাছে যেয়ে জিজ্ঞেস করলাম, চাচা 1-1.5 বছর আগে এখানে কি কেউ মাসে 2 বার চিঠি নিত? চাচা অনেকক্ষণ মনে করার পর চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ, প্রায় 1 থেকে 1.5 বছর আগে পর্যন্ত একটা ছেলে এখানে আড্ডা দিত আর প্রত্যেক মাসে 2 বার চিঠির জন্য পাগল হয়ে থাকতো। তারপর আমি নীল মানে রাহাতের একটা পিক দেখিয়ে বললাম, এই সেই ছেলে কিনা? চাচা বলল, না তো, এটা তো সেই ছেলেটা না। সেই ছেলেটা দেখতে অনেক সুন্দর, লম্বা ফর্সা, অনেক সুন্দর, যাকে তোমরা স্মার্ট বলে থাকো। চাচার বর্ণনায় মনে হলো আয়াত, তাই আমি চাচাকে আয়াতের একটা ছবি দেখালাম। চাচা বলল, হ্যাঁ ওই তো, ছেলেটা ভীষণ ভালো, কিন্তু একটু পাগলাটে টাইপের। মানে একটা মেয়েকে ওকে চিঠি পাঠাতো, আর যখন চিঠিটা হাতে পেত তখন খুশিতে আত্মহারা হয়ে যেত। চিঠিটা নিয়ে ছেলেটা ওই যে একটা বেষ্টনী ঘেরা বড় বাড়ি দেখো, সেখানে চলে যেত। কিন্তু গত 1 বছর ধরে কোনো চিঠি আসেনি, বা ছেলেটাকেও দোকানে আর তেমন দেখতাম না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওই বাড়িতে এখনও আসে। তারপর আমি চাচার কথা মতো সেই বাড়িতে যাই। দরজায় বেল বাজানোর পর এক আন্টি দরজা খুলল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনি আমাকে চিনবেন না, ইনফ্যাক্ট আমিও আপনাকে চিনি না। আমি কি আপনার সাথে 5 মিনিট কথা বলতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? তুমি তনয়া না? আরে হ্যাঁ, তনয়াই তো। আরে তুমি কোথায়? দেখো কে এসেছে। তনয়া, আয়াতের মেঘ পড়ি। আমি আন্টির কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে আন্টি আমাকে চিনে? কিন্তু কিভাবে? আন্টি, আপনি আমাকে চেনেন? কেন চিনব না? তুমি আমার আয়াতের জান। আর তোমাকে চিনব না? আয়াত 10টা কথা বললে তার 9টা তোমাকে নিয়ে বলে। আন্টি, আয়াত আপনাদের কি হয়? সম্পর্কের দিক দিয়ে তো কিছু না, তবে মনের দিক দিয়ে অনেক কিছু। আমরা আয়াতদের বাড়ির পাশে থাকতাম, তখন থেকে আয়াতদের সাথে পরিচয়। আমরা সিলেটে আসার পরও আয়াত সব সময় আমাদের সাথে যোগাযোগ রেখেছে। আমাদের কোনো সন্তান নেই, আয়াত আমাদের ছেলের মতো। আরে ভিতরে বসো। এর মধ্যে এক ভদ্রলোক আসলো। আন্টি বললেন তার স্বামী। আন্টি, আপনারা আমাকে কিভাবে চিনলেন? গত 1.5 বছর ধরে তোমাকে আমরা চিনি। আয়াত সবসময় তোমার কথা বলে, তুমি ওর সবকিছু, তোমায় ভীষণ ভালোবাসে। তোমার চিঠি পাবার পর কি যে খুশি হতো। আয়াত তো তোমার মতো শব্দ ও অক্ষর নিয়ে খেলতে ভালোবাসে। আমি আয়াতকে ফোন করে তোমার কথা বলছি। না আঙ্কেল, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আর প্লিজ আঙ্কেল, কথাগুলো আয়াতকে বলবেন না, বললে ও আমায় ভুল বুঝবে। কি হয়েছে মা? তারপর আমি সব কিছু খুলে বললাম, কারণ মানুষ দুটোকে আমার খুব ভালো মনে হয়েছিল। তারা তো আমার কথা শুনে হতবাক। আমি বললাম, আন্টি, আমি তো এটা বুঝতে পারছি না যে আমি যাকে ভালোবাসতাম সে নীল নয় তো আয়াত। কিন্তু আয়াত নিজের নাম লুকিয়ে ওর বন্ধুর নাম কেন বলল? না তনয়া, আয়াত বন্ধুর নাম ভেবে বলেনি। আয়াতের নিলয়ের নীল শব্দ বা নাম যাই বলো ওর ভালো লাগতো, তাই ও দুষ্টুমি করে নিজের নামের জায়গায় নিলয়ের নীল দিত। কিন্তু আয়াত হয়তো বুঝতে পারেনি ওর দুষ্টুমিটা ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। কিন্তু আন্টি, আমি ভাবছি তাহলে আয়াত আমায় এত ঘৃণা কেন করে? আর নীলিবা আমাদের মধ্যে কোথা থেকে আসলো আর কিভাবে? সেটা তো আমরাও চিন্তা করছি। তুই ভাবিস না মা, এ বিষয়ে জানতে আমরা তোকে সাহায্য করব। আঙ্কেল প্লিজ, এই বিষয়ে আয়াতকে কিছু বলবেন না। তুমি নিশ্চিত থাকো, আমরা আয়াতের খুশির জন্য সব করতে পারি। তারপর আর কি, আঙ্কেল আন্টির কাছ থেকে আরও কিছু কথা জেনে চলে আসলাম। কিন্তু আমি ভাবছি আমাদের ভিতর নীল মানে রাহাত কিভাবে ঢুকে পড়লো, আর কেন? ওর উদ্দেশ্য কি? ওহ গড, আমার তো শুনেই মাথা ঘুরাচ্ছে। তাহলে তুই কিভাবে সহ্য করেছিস? আল্লাহই জানে। আমি আয়াতের জন্য সব পারবো রে। দোয়া করি তোর ভালোবাসা পূর্ণতা পাক।
তারপর আরও কিছু টুকিটাকি কথা বলে ফোন রাখলো। রাতে আয়াত আসার পর খাওয়া শেষে তনয়া বলল, আমি কি আপনার ল্যাপটপটা একটু ইউজ করতে পারি? কিছু কাজ ছিল। তাতে অনুমতি নেওয়ার কি আছে? আমার যা সবই তো তোমার। ধন্যবাদ। তনয়া ল্যাপটপে ঢুকে নিজের কাজ সেরে বের হয়ে যাবে, অমনি একটা ফাইল ওর চোখে আটকে গেল। ফাইলটার নাম মাই ডায়েরি। তনয়া বুঝলো আয়াত তার কথাগুলো এখানে লিখে রাখে, কিন্তু সেটা পাসওয়ার্ড দেওয়া। তনয়া ভাবলো, যেভাবেই হোক আমি এটা পড়বই, হয়তো এটা পড়লে আমার প্রশ্নের কিছু উত্তর জানতে পারবো। ল্যাপটপে নিজের কাজ শেষ করে তনয়া নিজের রুমে চলে যাবে। তখন দেখে রুমটা ভিতর থেকে লক করা। তনয়া আয়াতকে ডাক দিল। আজ রুম লক করছেন কেন? কিছু কাজ করতেছি। কার সাথে কথা বলছেন লুকিয়ে লুকিয়ে? নতুন গার্লফ্রেন্ডের সাথে। ওকে, কথা বলেন। আমি পাশের রুমে ঘুমালাম, খুব ঘুম পাচ্ছে। কথা বলা শেষ হলে আপনার গার্লফ্রেন্ডকে একটা পিক কিন্তু অবশ্যই দেখাবেন। তনয়া জানে রাত যতই হোক আয়াত ওকে নিজের কাছে নিয়ে নিবেই। তনয়া গিয়ে পাশের রুমে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ল। অনেক রাতে হিম বাতাসে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখে আয়াত। আচমকা দেখায় একটু চমকে উঠল। তারপর বুঝলো আয়াত ওকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তা ম্যাডামের ঘুম ভাঙলো? তনয়া, একটা কথা বলো, দেখতে তো তুমি বেশ চিকন, কিন্তু তোমার ওজন তো কম না। হাতটা ব্যথা হয়ে গেছে। তনয়া রাগে চোখে আয়াতের দিকে তাকালো। সরি, এখন নিচে নামো। আমি নিজে থেকে আপনার কোলে উঠিনি, আপনি আমায় কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি না নামালে আমি কিভাবে নামবো? নামাবো না। কেন? বাইরে তাকিয়ে দেখো, চারদিকটা কেমন শান্ত। পুরো শহর ঘুমিয়ে আছে। মেঘরাজ আর চাঁদকন্যাও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ এখন মধ্যরাত, নিস্তব্ধ চারিদিক। প্রকৃতিও এখন বিশ্রাম নিচ্ছে। কিন্তু কিছুক্ষণ রাত জাগা নিশাচর মানুষ এখনো জেগে আছে। কেউ তাদের ভালোবাসায় মোহিত হচ্ছে, আর কিছু মানুষ বিচ্ছেদের বেদনায় বালিশ ভেজাচ্ছে। কেউ ভালোবাসাকে আহ্বান করছে, কেউ ভিজে চলেছে ভালোবাসার বৃষ্টিতে। আমিও ভিজতে চাই তোমার ভালোবাসার বৃষ্টিতে, মোহিত হতে চাই তোমার ভালোবাসায়, হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসার আহ্বানে, ভালোবাসার পৃথিবীতে। হ্যাপি বার্থডে তনয়া, অ্যান্ড সরি ফর লেট। কারণ এখন রাত 1:30 বাজে। ঠিক 12টায় উইশ করতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম গভীর ঘুমে থাকায় জাগাতে ইচ্ছে করলো না। তাই 11:45 থেকে তোমার ঘুম ভাঙানোর অপেক্ষা করতেছি। কি? তার মানে গত 1.5 ঘন্টা ধরে আপনি আমায় কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন? না, 1 ঘন্টা 45 মিনিট ধরে। কি বলছেন? নামান বলছি। আপনার হাত অনেক ব্যথা করবে। করুক, তাতে কি? তুমি তো। কেন, তোমার কি ভালো লাগছে না? দেখুন, তেমন কিছু না। আপনার খুব কষ্ট হচ্ছে। কে বললো আমার কষ্ট হচ্ছে? এই বলে তনয়াকে আরেকটু শক্ত করে ধরছি। কিন্তু তোমার মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে, কিন্তু না, আমার কিন্তু কষ্ট হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি স্বর্গের একটা মেঘের টুকরোকে ধরে রেখেছি, যার আকার আছে কিন্তু ওজন নাই, শুধু ভালোবাসার অনুভূতি আছে। আজ হঠাৎ এত ভালোবাসা? মতলব কি? মানে কি চাই? মেয়েদেরই একই দোষ, সবকিছুতে এদের মতলব মনে হয়। তবে হ্যাঁ, চাই তো অনেক কিছুই। তনয়া লজ্জা পেয়ে আয়াতের বুকে মুখ লুকালো। তনয়া, তোমার কি আমার বুকে ভালো লাগছে না? এর থেকে সুখের আশ্রয় একটা মেয়ের জন্য আর কিছু হতে পারে না। আয়াত তনয়াকে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। তনয়ার রুম দেখে অবাক। রুমের ভিতর এত ক্যান্ডেল যে তার আলোয় রুমটা দিনের মতো আলোকিত হয়ে গেছে। মাঝে টেবিলে একটা কেক রাখা। আয়াত তনয়াকে নামিয়ে দিল। তারপর বলল, শুভ জন্মদিন। সবাই তো 12টার সময় উইশ করে, সেলিব্রেট করে। আমি না হয় 2টার সময় করলাম। কেমন লাগছে? তনয়া ঠোঁট জোড়া এক মিষ্টি হাসি দিয়ে বলল, অনেক সুন্দর। আর আমার গিফট? কেমন মেয়ে রে বাবা, কেউ কি গিফট চেয়ে নেয়? তো কি হয়েছে? গিফট তো আছে, কিন্তু কালকে পাবে। আজকে গিফট হিসেবে অনেক ভালোবাসা পাবে। যা ফাজিল। আমার বউকে আমি ভালোবাসবো, তাতে ফাজিলের কি হলো? রাতটা আয়াতের বুকে অনেক সুন্দর কাটলো। সকালবেলা আয়াত বলল, আজ অফিসে যাব না, একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবো। আয়াত চলে যাবার সাথে সাথে আয়াতের ল্যাপটপটা নিয়ে বসলাম, কিন্তু ফাইলটার পাসওয়ার্ড কিভাবে জানবো? পরক্ষণে চাচাতো ভাইয়ের কথা মনে পড়লো। সে এসব কাজে খুব এক্সপার্ট। তাকে ফোন দিলাম। ভাইয়া, আমার এই কাজটা একটু করে দেন না। পাগলা কুত্তায় কামড়াইছে আমাকে যে সিংহের গর্তে হাত দিব? তোর বোন নিজেই কম্পিউটার ইঞ্জিনিয়ার, 1 মিনিটে ধরে ফেলবে যে তার পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে। আর তাছাড়া এত দূরে বসে করা সম্ভব না। দূর হা গাধা, মর গিয়া নেংটিয়ে দূর ভিতর ডিম। সে তুই আমায় যাই বলিস, আমি করতে পারবো না। তনয়া হতাশ হয়ে নিজের আর আয়াতের নাম দিয়ে ট্রাই করলো, কিন্তু কোনো কাজ হলো না।
হঠাৎ তনোয়ার মাথায় একটা আইডিয়া আসলো। তখন টিভিতে একটা মুভি চলতেছিল, সেটা দেখে আইডিয়া আসলো। তনয়া ভাবছে, মানুষ পাসওয়ার্ড তো সেটাই দেয় যেটা সচরাচর বলে থাকে, তো সেটা দিয়ে দেখবো নাকি, যদি কাজ হয়। না হলে আজ আর হবে না, দিয়েই দেখি। প্রতিশোধ। ও মাই গড, কাজ হইছে। তাই না, পুরোই টাসকে খেয়ে গেলাম। বাপরে, জন্মে এমন পাসওয়ার্ড দেখি নাই, মানে শুনি নাই। দেখাশোনা পরে হবে, আগে দেখি ফাইলে কি লিখছে। ফাইলের মধ্যে বেশ কয়েকটা ফোল্ডার। তনয়া কয়েকটা ফোল্ডার ওপেন করার পর মাথা গরম হয়ে গেল, কারণ আয়াতের কাজের প্রজেক্ট মনে হয়। নকশা আঁকা, ইংলিশে কোনো কচু লিখছে, ধর বুঝি না এসব। তারপর আরও কয়েকটা ওপেন করার পর দেখলো একটার মধ্যে তনোয়ার প্রায় 5,000-এর উপরে ছবি। ছবিগুলো দেখে তনোয়ার ভিমরি খাওয়ার মতো অবস্থা। এর মধ্যে অনেক ছবি আয়াতের চিঠি দেওয়ারও অনেক দিন আগে। তনয়া ভাবছে, তার মানে ব্যাটা সাইকো, আমায় অনেক আগে থেকে ফলো করতো। ছবি দেখে বোঝা যায় যে লুকিয়ে লুকিয়ে তোলা। আর প্রত্যেকটা ছবির নিচে তনয়াকে নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন দেওয়া, আর প্রত্যেকটা ছবিতে লেখা আই লাভ ইউ তনয়া। এসব দেখে তনোয়ার মনটা ভালো হয়ে গেল। যাক, সাইকো হলো, সাইকোটা আমায় অসম্ভব সাইকোর মতো ভালোবাসে। তারপর তনোয়া অন্য ফোল্ডারে ঢুকে চোখ ছানা বড়া হয়ে গেল। আয়াতা তনোয়ার মাঝে 1.5 বছর আগে যে কয়েকটা মেসেজে কথা হতো সব কপি পেস্ট করা বা স্ক্রিনশট করে সেখানে রাখা। কিন্তু কিছু মেসেজ দেখে তনোয়া কিছু বুঝতে পারছে না, এগুলো কোথায় এলো। তনোয়া ফোনটা হাতে নিয়ে অনুকে ফোন দিয়ে বলল, অনু যত সমস্যা সমাধান করতে চাই ততটাই সমস্যা জালের মতো পেঁচিয়ে যায়। কেন, কি হলো? জানিস, আয়াতের ল্যাপটপে এমন কিছু দেখলাম যেগুলো দেখে বুঝতে পারছি না এগুলো কোথা থেকে এলো আর কিভাবে। কেন, কি দেখেছিস? দেখছি। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। অনু, তোর সাথে পরে কথা বলি, বাই। তনয়া দ্রুত ল্যাপটপটা অফ করে স্বাভাবিক হয়ে দরজা খুলে দেখে আয়াত। বলে গেলেন 1 ঘন্টা আর আসলেন 2 ঘন্টা পর। কার সাথে ছিলেন এতক্ষণ? দেখছেন মা, আপনার মেয়ে আমার উপর কেমন খবরদারি করে। দেখলাম মেয়েটা খুব বাজে হয়েছে। মা, তুমি? তনয়া দেখলো ওর বাবা মা, আয়াতের বাবা মা, আয়াতের বোন আনিকা, তনয়ার বড় ভাই তনয়, সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে তনয়া। তনয়া সবাইকে দেখে ভীষণ খুশি হলো। নীরব ঘরটায় মুহূর্তেই কলরবে ভরে গেল। তনয়া সবাইকে পেয়ে ভীষণ খুশি। তনয়া আয়াতকে বলল, ধন্যবাদ। এখানে আসার পর সবাইকে খুব মিস করছিলে, তাই না? কি গিফট পছন্দ হয়েছে? তনয়া এদিক ওদিক তাকিয়ে আয়াতের গালে একটা চুমু দিয়ে দৌড়ে যাবে, অমনি আয়াত তনোয়ার হাত ধরে ফেলে বলে, আমি কারো ধার বাকি রাখি না, কেউ কিছু দিলে রিটার্নস গিফট দিয়ে দেই। আমার চাই না। বললেই হলো চাই না? তুমি কি দেওয়ার আগে আমার অনুমতি নিছিলা? তবে এখন আমিও নেব না, বলে তনোয়াকে কাছে টেনে নিল। এর মধ্যে আনিকা বলল, আমি কিন্তু সব দেখেছি। তনোয়া নিজেকে ছাড়িয়ে লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। তোর ভাবির চোখে ময়লা গেছিল তো, সেটাই দেখছিলাম। ও, তাহলে তোমার ঠোঁট চোখের কাছে না গিয়ে গালের কাছে কেন গিয়েছিল? আয়াত কোনো কথা না বলে লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। আনিকা তাদেরকে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। তনোয়া সবার সাথে কথা বলছে আর ভাবছে, মিস্টার সাইকোর কদিন ধরে কি হলো? আমার সাথে একটুও খারাপ ব্যবহার করে না। বিশেষ করে সেদিন, মানে যেদিন রাতে আমাকে চড় মেরেছিল, সেদিনের পর থেকে আমাকে কোনো কষ্টই দিচ্ছে না, কোনো খারাপ ব্যবহারই করছে না, উল্টো অনেক ভালোবাসতেছে। কি হলো ওনার? নাকি আবার কোনো নতুন করে মনে মনে ফোন দিয়ে আটতেছে আমাকে কষ্ট দেওয়ার? জানতে হবে। সাইকো টাইপের লোকদের একদম বিশ্বাস করতে নাই। এরা যখন তখন সাইকোর মতো কষ্ট দিবে, আবার যখন তখন সাইকোর মতো ভালোবাসবে। তনোয়া এসব ভাবছে আর রান্নাঘরে কাজ করছে। হঠাৎ আয়াত এসে পিছন থেকে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। না, ছাড়বো না, আগে আমার পাওনা বুঝে নিতে দাও। মানে? তখন আমাকে যেটা দিয়েছিলে সেটা রিটার্নস নিতে এসেছি। এখন কেউ দেখে ফেলবে? দেখে ফেলবে না, ফেলেছে। তোমরা দুজনে এক জায়গায় রাখাই তো মুশকিল। চুম্বকের মতো একে অপরকে আকর্ষণ করো। আর তুই জোকের মতো আমাদের সাথে আটকে রয়েছিস। লজ্জা করে না অন্য রোমান্স দেখতে? লে হালুয়া, তোমরা করতে পারবে আর আমরা দেখলেই দোষ। আয়াত রাগ দেখিয়ে চলে গেল। তনয়া আর আনিয়া তা দেখে ভীষণ হাসছে। তনয়া ভাবছে, ইস, সাইকোটা যদি সবসময় এমন থাকতো। না, অনেক লুকোচুরি হয়েছে, আর না, এবার যা করব সরাসরি করব। মানে আয়াতের কাছে জানতে চাইবো
বাবা মা যাবার পরেই আয়াতের কাছে চিঠি থেকে শুরু করে ল্যাপটপের সব কথা জানতে চাইবো, তারপর ওর যার ইচ্ছা করবে। এভাবে লুকোচুরি আর ভালো লাগে না, অনেক হয়েছে, আর না। রাতে খেয়ে সবাই শুয়ে পড়ল। তনয়া সব কাজ গুছিয়ে রুমে গিয়ে দেখে আয়াত মুখ ফুলিয়ে চুপচাপ বসে আছে। কি হলো, এখনো ঘুমাননি? না। কেন? আমার কোল বালিশ নেই তাই। কেন? বিছানার উপর এত বড় একটা কোল বালিশ চোখে দেখেন না নাকি? আমার জীবন্ত কোল বালিশ চাই। তনয়া বুঝতে পারলো কি চাই, তাই দুষ্টুমি করে বলল, কিন্তু কোল বালিশ তো আজ তার ননদের কাছে ঘুমাবে। এই বলে যেতে নিবে অমনি আয়াত তনয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে বলে, বললেই হলো কোল বালিশ ছাড়া আমার ঘুমাবে না। আচ্ছা, তা জানবো ইদানিং এত রোমান্টিক হবার কারণ কি জানতে পারি? আয়াত তনয়ার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, 2 দিন অপেক্ষা করে সব বলবো। তনয়া, তোমার একটা কথা বলবো। বলেন। I love you. I love you a lot. I love you more than everyone. I love you like a psychomat. Do you love me? তনয়া কিছু বলছে না, চোখ থেকে অনর্গল জল ঝরছে। যে কথাটা শোনার জন্য এতদিন অপেক্ষা করছে, আজ সে কথাগুলো শুনে কেমন অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো যাবে না। আজ আয়াতের চোখে কোনো ঘৃণা নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু ভালোবাসা। তনয়া আজ আয়াতের চোখে অসম্ভব রকম একটা ভরসা দেখতে পাচ্ছে, যেটা এতদিন ধরে আয়াতের চোখে খুঁজছিল তনয়া। তনয়া কোনো কথা বলতে পারছে না, শুধু ফুফিয়ে ফুফিয়ে খাচ্ছে। আয়াত তনয়ার চোখে একটা চুমু খেয়ে বলল, চেষ্টা করব তোমার চোখ থেকে যাতে আর এত দামি মুক্তা না ঝরে। যদি মুক্তগুলো ঝরে যায় তাহলে তো আমি গরিব হয়ে যাব। তনয়া কিছু বলছে না, শুধু আয়াতের দিকেই তাকিয়ে আছে। কি হলো, উত্তর দাও। ডু ইউ? গাধা, এখনো বলা লাগবে? বুঝো না কিছু? বুঝি, বাট মুখে শোনার অনুভূতি আলাদা। আই লাভ ইউ মিস্টার সাইকো। কি, আমি সাইকো? হ্যাঁ, সাইকোই তো। আচ্ছা, তাহলে তো এখন একটু সাইকোগিরি দেখাতে হয়। না, একদম না। একদম হ্যাঁ। পরের দিন সকালে তনয়া আর 2 মা মিলে নাস্তা বানাচ্ছিল। তখন তনয়ার বড় ভাই তনয় এসে বলল, তনু শোন। হ্যাঁ ভাইয়া বল। বোন, তোর একটা ভাবি আনলে কেমন হবে? এত না পেঁচিয়ে বল না যে তুই অনিকাকে পছন্দ করিস। বোন, তুই জানিস আমাকে দেখতে আসার দিন থেকে খেয়াল করছি যে তুই আনিকার পিছনে ঘুরঘুর করিস, আর তোরা প্রায় 1 মাসের বেশি সময় ধরে রিলেশনে আছিস। তুই কিভাবে জানলি? আমার ননদ তোর মতো হারামি না, ও আমার কাছে সব বলে। তাহলে আয়াতকে বলে কিছু একটা ব্যবস্থা কর না। হঠাৎ আয়াত আনিকাকে নিয়ে এসে বলল, তার দরকার নাই, আমি সব জানি। তনয়া আর আনিকা ভয় ঢোক গিল। এদিকে আয়াত আর তনয়া ওদের অবস্থা দেখে দুজন জোরে হেসে দিল। তনয় ভাইয়া, আমি আপনার ছোট বোনকে বিয়ে করলাম বলে আপনি আমার ছোট বোনকে বিয়ে করতে চাইছেন? আপনি ভেবে দেখেছেন এখন আমাদের সম্পর্কটা কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে? তনয় মাথা চুলকিয়ে, আসলে আর আমার ছোট বোন তো একেবারে মির্জাফর, ভাইকে কিছু বলুক না বলুক ভাবিকে সব সিক্রেট কথা বলে। তনয়া, এদের শাস্তি কি হতে পারে? কি হবে? কাল রাতে আমাদের বাবা মায়ের যে ফয়সালা করছে তাই হবে। আনিকা ঢোক গিলে, কি ফয়সালা? তোদের দুজনকে সারা জীবনের জন্য এক গাঁটে বেঁধে দেব, তাও আজ সন্ধ্যায়, মানে আপনাদের এঙ্গেজমেন্ট। কি, এসব কখন হলো? কাল রাতে তুই যখন ছাদে বসে আনিকার সাথে লাইন মারছিলি তখন। তারপর 4 জন অনেক মজা করলো। সন্ধ্যাবেলা সবাই ভীষণ খুশি। এঙ্গেজমেন্টে শুধু পরিবারের লোক ও আয়াতের কিছু বন্ধু আসবে। তনয়া দাঁড়িয়ে দেখছে আয়াত সহ সবাই কতটা খুশি। তা দেখে তনয়া চোখ দুটো ছলছল করছে আর মনে মনে ভাবছে, আমার সংসারটা যেন সারা জীবন এমন সুখেই ভর্তি থাকে। আয়াত তনয়ার পাশে এসে বলল, মেয়েদেরই একই দোষ, খুশি হোক দুঃখ হোক এদের চোখের কোণা জল লেগেই থাকে। ভাবছি সবাই যেন এমনই সুখে থাকে। এর মধ্যে আয়াতের কিছু বন্ধু আসলো, সাথে রাহাতও আসলো। রাহাতকে দেখে তনয়া মনে মনে বলছে, শয়তানের নাম নেবার আগেই শয়তান হাজির। তনয়ার চোখে একটা ভয় দেখা গেল। আয়াত তনয়ার বিষয়টা বুঝে তনয়ার হাতটা চোখের দিকে তাকিয়ে রইল। তনয়া আয়াতের মুখের দিকে তাকিয়ে অনেকটা অবাক হলো, কারণ তনয়া যে চোখে সবসময় ওর জন্য ঘৃণা মিশ্রিত ভালোবাসা দেখত, সে চোখে আজ কেবল ভালোবাসা মিশ্রিত ভরসা। সবাই যে যার মতো কথা বলছে। তনয়ার ফোনে রাহাত ফোন করে বলল, ছাদে আসো, নয়তো পার্টিতে এত সিন ক্রিয়েট করব, তারপর কেঁদে কুল পাবে না। তনয়া কি করবে বুঝতে পারছে না। আয়াতকে বলতে যাবে, কিন্তু
কিন্তু আয়াত ওর বন্ধুদের সাথে কথায় ব্যস্ত। কোনো উপায় না দেখে ও ছাদে গেল। কেন ডেকেছেন? ও, এখন একেবারে আপনি হয়ে গেলাম। আচ্ছা, ওই আয়াতটার মাঝে কি আছে যেটা তুমি ওকে পাগলের মতো ভালোবাসো আর ওর জন্য আমাকে ধোকা দিলে? জাস্ট শ্যাট আপ। আমি কখনো তোমায় ধোকা দেইনি। ধোকা দেওয়ার প্রয়োজন তাকে পড়ে যাকে ভালোবাসে। আমি শুরু থেকে আয়াতকে ভালোবেসে এসেছি। মাঝখান থেকে তুমি চিটিং করে আমাদের মাঝে ঢুকে পড়েছো। আর শোন, একটা মেয়ে সবসময় আয়াতের মতো ভালো মানুষই খোঁজে, তোর মতো লম্পট না। ও, আমি লম্পট হয়ে গেলাম? তোর শরীরে তো কোনো দিন আমায় টাচ করতে দিসনি, তাহলে লম্পট কিভাবে হলাম? এখন লম্পট কাকে বলে সেটা তোকে দেখিয়ে দিব। এই বলে তনয়াকে স্পর্শ করতে যাবে, অমনি তনয়ার ভাই তনয় এসে রাহাতের হাতটা ধরে কষে এত জোরে চড় মারে রাহাতকে। ভাইয়া তুই? ফোনে কথা বলতে এসেছিলাম, কিন্তু দেখলাম তোর সাথেও। ভাইয়া তোর সাথে কিছু কথা আছে, তার আগে ওকে এখান থেকে বিদায় কর। তনয় রাহাতকে বলল, ভালোই ভালোই যাবি নাকি বোনের জুতো দিয়ে তোকে জুতাবো? তোমায় আমি দেখে নিব তনয়া। তা আমিও দেখব তুই বোনকে কি করিস। তারপর তনয় আর তনোয়া ছাদে বসে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। রাতের বেলা তনোয়া আয়াতকে রাহাতের কাণ্ড বলবে কিনা তা ভাবছে। আজ খুব খুশি, এই কথাগুলো বলে ওর খুশিটা মাটি করার ইচ্ছা তনোয়ার হলো না। ভাবলো কাল সবাই যাবার পর শান্তিতে বুঝিয়ে বলবে। ও ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? ভাবছি এখন থেকে আপনি আমায় কষ্ট দিলে আমি আমার ভাইকে বলে দিব, তাহলে সে আপনার বোনকে কষ্ট দিবে। ও রিয়েলি? কিন্তু আমি যদি তার বোনকে ভালোবাসি তাহলে সে কি করবে? আর তার বোন কি ভাইকে সেটা বলবে? যা অসভ্য। আমি কিছু করলেই অসভ্য? তাহলে একটু অসভ্যতা আমি করে দেখাই। অসভ্য কত প্রকার কি কি। পরের দিন সবাই চলে গেল। তনোয়ার ভীষণ খারাপ লাগছে, ঘরটা কেমন জানি খালি খালি লাগছে। তনোয়া মন খারাপ করে বসে আছে, কারণ আয়াতও তাদের ট্রেনে উঠিয়ে দিয়ে অফিসে যাবে। সারাদিন একা একা তনোয়ার খুব বোরিং লাগে। কিছুক্ষণ পর দরজায় বেল বাজলো। তনোয়া দরজা খুলে দেখে আয়াত। কি ব্যাপার, অফিসে যাননি? গিয়েছিলাম, কিন্তু কাজ গুছিয়ে চলে এলাম, কারণ জানি সবাই যাওয়ার পর তোমার মন খারাপ থাকবে, তাই চলে আসলাম। আসলেই ভীষণ একা লাগছিল। বুঝতে পারছি। ফ্রেশ হয়ে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখে তনোয়া সোফায় বসে আছে। আয়াত তনোয়ার কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ে আর বলে, বলেন ম্যাডাম, কি কথা? তার আগে বলো তুমি রাগ করবে না? চেষ্টা করব। আয়াত আজকে বলবে যে তুমি কে? নিলয়ের নীল কে? নীল কে? আর তুমি আমায় ঘৃণা কেন করো? কিসের প্রতিশোধ নিতে চাইছো? আয়াত তনোয়ার কোল থেকে মাথা উঠিয়ে বলল, এখন এই কথা কেন বলছো তনয়া? দেখুন আয়াত, আমি জানি আপনি আমার চিঠি পাঠাতেন আর আপনি আমায় ভালোবাসতেন, আমি সবটা জেনেছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের মাঝে নীল মানে রাহাত কিভাবে এলো। সেটা তো তোমার জানার কথা, আমি কিভাবে জানবো? নীলের সাথে তো তোমার রিলেশন চলছিল, তাই না? আয়াত গত 1.5 বছর ধরে আপনার সাথে আমার সম্পর্ক চলেছে, ফোনে মেসেজে, কিন্তু দেখা নীলের সাথে কিভাবে হলো? আয়াত চুপ করে জোরে একটা ধমক দিল তনয়াকে। তনয়া কিছুটা ভয় পেল। আয়াত বলল, তোমার সাথে আমার সম্পর্ক মাত্র 6 মাস ছিল। 6 মাস পর আমাদের যখন দেখা হওয়ার কথা ছিল বা ফোনে কথা হওয়ার কথা ছিল, তখন তুমি আমায় একটা মেসেজ করে বলছো। বলে ল্যাপটপ থেকে মেসেজটা দেখালো। মেসেজটা ছিল, নীল, আমি অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। সে খুব ধনী, আপনার মতো মধ্যবিত্ত না। আমি তার সাথেই থাকতে চাই, আমি তার সাথেই থাকতে চাই। আপনার সাথে দেখা করার কোনো মানেই হয় না। আর আমাকে মেসেজ বা চিঠি দিয়ে বিরক্ত করে নিজের নিচু মন মানসিকতার প্রমাণ দিবেন না। তনয়া মেসেজটা দেখে যেন আকাশ থেকে পড়ল। আয়াত, আমি এই মেসেজ লিখি নাই। তখন তুমি আমায় একটা মেসেজ করে বলছো, তাহলে তোমার আইডি থেকে এ ধরনের মেসেজ কি ভূতে পাঠালো? তনয়ার মাথায় কিছু আসছে না। আমি ইচ্ছে করে তোমাকে বলেছি যে আমি নিম্ন মধ্যবিত্ত, যাতে তোমার মনটা জানতে পারি, কিন্তু তুমি তো মানুষের সম্পদটা দেখলে, তাই বড় লোক দেখে আমাকে বিয়ে করে নিলে। আয়াত, ভুলে যাবেন না আমাদের কোনো অংশে কম নাই যে আমি সম্পদের লোভ করব। তুমি জানো তোমার মেসেজটা পাওয়ার পর থেকে আমি পাগলের মতো তোমার আইডিতে নক করতাম, কিন্তু তুমি আমায় ব্লক করে দিলে। জানো তোমার কথাগুলো পড়ার পর আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে 2 বার সুইসাইড করতে গেছিলাম। তারপর সুস্থ হওয়ার পর ভাবি তুমি যেটা করেছো সেটার শাস্তি তোমাকে আমি দেবো, চরম প্রতিশোধ নিব। আয়াত, সত্যি আমি অমন কিছু লিখি নাই।
জাস্ট শ্যাট আপ। আয়াত প্লিজ বিশ্বাস করুন, আগে আমার পুরো কথাটা শুনুন। আয়াত কিছু বলতে যাবে তখন আয়াতের মোবাইলে কিছু মেসেজ আসে। আয়াত মোবাইলের মেসেজগুলো দেখে রাগী চোখে তনয়ার দিকে তাকিয়ে বলল, এটা কি? হোয়াটস দ্যাট তনয়া? মেসেজটা দেখিয়ে তনয়া দেখলো সাথে দাঁড়িয়ে রাহাতের সাথে কথা বলছে। সে সময় কিছু পিক। তোমাকে বলছি না তুমি রাহাতের থেকে দূরে থাকবে? কেন, পুরনো বয়ফ্রেন্ডকে দেখে কি প্রেম আবারও উতলে ওঠে? তনয়া আর কোনো কথা বলল না, কারণ যে মানুষটার চোখে কিছুক্ষণ আগে পর্যন্ত ভরসা ছিল এখন তার চোখে শুধু সন্দেহ, রাগ আর ঘৃণা। তনয়া আয়াতের কাছ থেকে গিয়ে রুমের দরজা দিয়ে পাথরের মতো বসে আছে আর ভাবছে, আয়াত কেন এমন? মুহূর্তেই ভালোবাসি আবার মুহূর্তেই পাল্টে যায়। আয়াত কোনো কিছু না বলে বাইরে চলে যায়। অনেক রাতে বাসায় ফিরে তনয়া খাবার দিল, কিন্তু না খেয়ে রুমে চলে গেল। তনয়া ভাবল, জিদ আমারও আপনার থেকে কোনো অংশে কম না। আমি গিয়ে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে কারো গরম নিঃশ্বাসে তনয়ার ঘুম ভাঙল। তনয়া দেখে ও আয়াতের বুকে। তনয়া তখন হাসবে না গড়াগড়ি দিয়ে কান্না করবে বুঝতে পারছে না। মন বলছে চিৎকার করে, আল্লাহর কাছে জানতে ইচ্ছে করছে, হে খোদা, পৃথিবীর সব থেকে তার ছেঁড়া সাইকো টাইপের মানুষটাকে তুমি আমার কপালে বেঁধে দিলে। উনি আমায় পাগলের মতো ভালোবাসে আবার পাগলের মতোই ঘৃণা করে। হে খোদা, তুমি আমায় পথ দেখাও, আমি কি করব? তখন তনয়ার মোবাইলে কিছু মেসেজ আসলো। তনয়া মেসেজগুলো দেখে বলল, কালকে আপনার সব ভুল ভাঙবো আয়াত। সকালবেলা উঠে তনয়া নাস্তা বানালো, কিন্তু আয়াত না খেয়ে চলে গেল। তনয়ার ভীষণ কষ্ট লাগতেছিল, কারণ কাল থেকে আয়াত ওর সাথে একটাও কথা বলে নাই। আয়াত যাবার পর তনয়া অনেকক্ষণ কান্না করলো আর ভাবলো, আমায় একটু বিশ্বাস করতে পারলেন না আয়াত? এখন যেমন আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি, কাঁদছি, একদিন তুমি পাবে। কিন্তু আফসোস, সেদিন হয়তো আমি থাকবো না তোমার চোখের জল মুছে দিতে। সেদিন বিকেলে একটু তাড়াতাড়ি আয়াত বাসায় ফিরল, হাতে অনেকগুলো ফুল। ডোরবেল বাজাচ্ছে অথচ কেউ দরজা খুলছে না। আয়াতের টেনশন হচ্ছিল, তাই নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখে পুরো ঘরময় অন্ধকার। আয়াতের বুকটা কেঁপে উঠল। ও তাড়াতাড়ি আলো জ্বালিয়ে তনয়া তনয়া বলে ডাকতে লাগলো, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। আয়াত সারা ঘর তনয়াকে পাগলের মতো খুঁজেও পেল না, কিন্তু টেবিলের উপর একটি গোলাপি রঙে বড় খাম পেল। আয়াত কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। খামের ভিতর একটি পেন ড্রাইভ, ডায়েরি আর একটি চিঠি। আয়াত চিঠিটা খুলল। প্রথমে লেখা। আয়াত তাড়াতাড়ি ল্যাপটপে পেন ড্রাইভটা চালু করলো। আয়াত দেখলো পেন ড্রাইভে একটা ভিডিও ক্লিপ, 4টা অডিও আর কিছু ছবি। ছবিগুলো দেখে বোঝা যায় মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া। আয়াত প্রথমে ছবিগুলো দেখছে আর চমকাচ্ছে, কারণ আয়াতের সাথে তনয়ার মেসেজে কথা হতো তার স্ক্রিনশট। সেখানে কয়েকটা মেসেজ আয়াত চিনে, কিন্তু শেষের কয়েকটি মেসেজ এর পিক দেখে চমকে উঠল, কারণ এই ধরনের মেসেজ আয়াত কখনো তনয়াকে দেয়নি। মেসেজে লেখা ছিল, তনয়া, আমার এই আইডিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, প্লিজ তুমি আমার নীল রহমান নামের নতুন আইডিতে মেসেজ করো। আইডি লিঙ্ক পাঠালাম, আর এই আইডিতে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। এখন থেকে এই আইডি থেকেই কথা বলবো। তারপর আয়াত দেখে তার কয়েকদিন পরে তনয়ার ফোনের মেসেজ এর কিছু মেসেজ এর স্ক্রিনশট। নীল, আমার আইডিটা কেন যেন নষ্ট হয়ে গেছে, নতুন আইডি দিয়ে আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, আমার নিজের নামই দেওয়া। তার কিছুদিন পরের মেসেজ, তনয়া, নীল, আপনি আমায় এখন আর চিঠি কেন দেন না? নীলের উত্তর, আসলে আমি কিছু সমস্যায় আছি। তার কিছুদিন পরের মেসেজ, তনয়া, নীল, আপনি কেমন যেন বদলে গেছেন। আপনার লেখার ধরনটা আগের মতো ছন্দময় নেই। কেন যেন আপনার মেসেজ পড়ে আর কোনো অনুভূতি পাচ্ছি না। নীলের উত্তর, কি করব বলো, তোমায় সরাসরি দেখার পর থেকে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, তাই ছন্দ আসে না। তনয়ার উত্তর, নীল, আপনাকে না বলছি এমন ধরনের কথা আমাকে বলবেন না। আমার এসব কথা শুনতে ভালো লাগে না। নীলের সাথে ব্রেকআপ হবার কয়েকদিন আগের মেসেজ, তনয়া, নীল, আপনার যা চাহিদা আমার পক্ষে বিয়ে করার আগে তা পূরণ করা সম্ভব না। আর আপনি যে আমায় বিয়ে করবেন না তা আপনার কথাই বোঝা যায়। আপনি আমাকে সবসময় নোংরা চোখে দেখেন। আপনার চোখে নোংরামিটা দেখলে আমার গা ঘিন ঘিন করে। সো প্লিজ আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করবেন না। নীলের উত্তর, তুই কি ভেবেছিস তোর মতো মেয়েকে আমি বিয়ে করব, যে কি না না দেখে না শুনে কোনো ছেলের সাথে রিলেশনে জড়াই? তুই দেখতে সুন্দর, তোর ফিগারটা, যে কারণে তোর সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করেছি। তনয়ার উত্তর, সত্যি আমি আপনার মতো কাউকে না দেখে
ভালোবেসে বিরাট বড় ভুল করেছি, কারণ নোংরামি তো আপনার শিরা উপশিরায় বয়ে চলেছে। আয়াত মেসেজগুলো পড়ছে আর অবাক হচ্ছে। তারপর দেখলো তনোয়ার ডায়েরিটা হাতে নিল। সেখানে প্রথম থেকে তনোয়ার কিছু লেখা, তারপর আয়াতের চিঠি পাঠানো 6 মাসের মধুর সব কাহিনী লেখা। তারপরের পৃষ্ঠাগুলোর লেখাগুলো বিচ্ছিন্নতায় ছাওয়া। কিছু লেখা দেয়া হলো, নীলের সাথে আজ প্রথম দেখা করলাম, কিন্তু কেমন অস্বস্তি লাগছে। নীলের সাথে যখন চিঠিতে বা মেসেজে কথা বলতাম তখন মনে স্বর্গীয় এক অনুভূতি হতো, কিন্তু আজকে কথা বলে কেমন যেন অস্বস্তি লাগছে। মনে হয় এ আমার চিঠির নীল না। নীলের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, কেন যেন ওর সাথে কথা বলে শান্তি পায় না, অসহ্য লাগে। আজ দ্বিতীয়বার নীলের সাথে দেখা করলাম। ও আমার হাত ধরতে চেয়েছিল, কিন্তু আমি ধরতে দেইনি। কেন যেন মনে হচ্ছিল আমি এই নীলকে চিনি না। নীল আমাকে নানাভাবে তার কাছে আসতে বলে, আমার দ্বারা এটা সম্ভব না। তাই আমি ভেবেছি সব সম্পর্ক শেষ করে দিব। তৃতীয়বার দেখা করে সব সম্পর্ক শেষ করে দিলাম। নীল 4 মাস আগে আমায় চিঠি দেওয়া বন্ধ করেছে, আর মাত্র 4 মাস আগেই আমাদের সম্পর্কের অবসান হলো। খুব মিস করছি নীলের চিঠিগুলোকে, কিন্তু খুব ঘৃণা করি নীলকে। ঘৃণা আর ভালোবাসার এক অসহ্য বেদনার মধ্য দিয়ে দিন পার করছি। আজ প্রথম আয়াতকে দেখলাম। আয়াতকে দেখে আমার সেই অনুভূতি হচ্ছে। আয়াত ডায়েরিটা পড়ে কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। সব যেন এলোমেলো হয়ে গেল, কিছু মাথায় আসছে না। তাড়াতাড়ি অডিও ক্লিপগুলো শোনার জন্য প্লে করলো। তাতে 3টা তনয়া আর রাহাতের ফোনের কথোপকথন। আরেকটা পার্টির দিন ছাদে বসে রাহাতের সাথে কথা হয়েছে তার অডিও রেকর্ড। কারণ যখন রাহাত ফোনে কথা বলছিল তখন তনয়া কিছু আজ করতে পেরে নিজের মোবাইলের রেকর্ডার চালু করে রাহাতের কাছে ধরল। আয়াতের নিজের উপর খুব ঘৃণা হচ্ছে, কারণ ও শুধু শুধু তনয়ার উপর সন্দেহ করেছে। তারপর আয়াত ভিডিওটা দেখতে নিল। নীলের মানে রাহাতের ভিডিও দেখেই বোঝা যায় কেউ রাহাতকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছে। কেউ রাহাতকে কিছু প্রশ্ন করছে আর রাহাত তার কথার উত্তর দিচ্ছে। কথাগুলো ছিল, আচ্ছা আয়াত তো তোর সাথে প্রতারণা করে তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিল। আরে না, উল্টো আয়াত আর তনয়া আমার প্রতারণার শিকার হয়েছে। মানে কিভাবে? মানে তনয়ার ছবি প্রথম আমি আয়াতের ফোনে ল্যাপটপে দেখেই মাথা খারাপ হয়ে গেছিল। এত সুন্দর মেয়েকে আয়াত পাবে, তাই কৌশলে আয়াতের থেকে ওর আর তনয়ের বিষয়ে সব জেনে নিই। তারপর একদিন সুযোগ বুঝে আয়াতের আইডি দিয়ে আমি তনয়কে মেসেজ করি। আর আয়াতের আইডিতে সমস্যা, আয়াতের আইডি হ্যাক করতে চেয়েছিলাম, কিন্তু সেটা রিস্ক হয়ে যেত। তাই ওর আইডি থেকে মেসেজ ডিলিট করে দেই। তারপর তনয়ের আইডি হ্যাক করে তার থেকে আয়াতকে বাজে মেসেজ করে তনয়ার আইডি নষ্ট করে দেই। কৌশলে তনয়া চিঠি দেয়া বন্ধ করে দিই, আর তনয়া এটা বিশ্বাস করাই যে আমি নীল। তারপর আর কি, তনয়ার সাথে কথা বলতাম, 3 বার দেখাও হয়েছিল, কিন্তু শালি হাত পর্যন্ত ধরতে দেয়নি। তারপর তনয়া আমার সাথে আর যোগাযোগ করেনি, কিন্তু তারপর আয়াত কিভাবে আবার তনয়াকেই বিয়ে করলো সেটাই বুঝতে পারছি না। তারপরে ওদের মধ্যে অনেক সমস্যা সৃষ্টি করতে চেয়েছি, যেমন আয়াতের বন্ধু বান্ধবের আমি বলেছি যে তনয়ের আগে বয়ফ্রেন্ড ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রত্যেকবারই তনয়া শালি সব ঠিক করে নেই। কিন্তু গতকাল যে বিষ দিয়েছি তাতে ওদের সংসার ভাঙবেই। ওদের দুটোকে একসাথে দেখলে মেজাজ গরম হয়ে যায়। তারপর আরও টুকিটাকি কিছু কথা হয়। ভিডিওটা দেখে আয়াত স্তব্ধ হয়ে যায়। ওর চোখ থেকে অঝোর ধারায় জল ঝরছে। ও ভাবছে, কার উপর প্রতিশোধ দিচ্ছিলাম আমি? কাকে কষ্ট দিয়েছিলাম এতদিন? কাকে ঘৃণা করতেছিলাম আমি? আমি নিজেই তো তনয়ার ঘৃণার যোগ্য না। আয়াত তড়িঘড়ি করে তনয়ার চিঠিটা পড়ে নিল। আয়াত এতক্ষণে নিশ্চয়ই সব সত্যি জেনে গেছেন। আমার আর কিছুই বলার নাই। আয়াত, আপনাকে প্রথমবার দেখেই আমার মনে কেমন যেন অনুভব হয়েছিল। তারপর আপনার আলমারিতে যখন আমি একটা সুতার কাগজের রুমাল দেখলাম, যেটা আমি নিজে করে নীলকে পাঠিয়েছিলাম, তখনই বুঝে গিয়েছিলাম নীলের সাথে আপনার কোনো সংযোগ আছে। তারপর আপনার প্রত্যেকটা কথা চালচলন আমাকে নীলের কথা মনে করিয়ে দিত। তারপর ধীরে ধীরে আমি সব জেনেছি। আমাকে এইসব প্রমাণ জোগাড় করতে সাহায্য করেছে আমার ভাই তনয়, আপনার বন্ধু মেহেদি, আর আপনার আঙ্কেল আন্টি, মানে যারা আমার বিষয়ে সব জানে। আয়াত, আমি না হয় আপনাকে চিনতাম না,
কিন্তু আপনি তো আমার বিষয়ে সব জানতেন। আমি মেসেজ করলাম আর আপনি বিশ্বাস করে নিলেন, কোনো খোঁজ খবর না নিয়ে। আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি কিভাবে বিষয়টা ধরতে পারলেন না? আয়াত, আমি জানি আপনি এসে সারা ঘরে আমায় খুঁজেছেন, কিন্তু খুঁজে লাভ নেই। আমায় পাবেন না। পাবেন কিভাবে? আমি চলে যাচ্ছি। যেখানে বিশ্বাস নাই, আছে শুধু সন্দেহ আর ঘৃণা, সেখানে আমি থাকতে পারবো না। আয়াত, আপনি যদি আমাকে ভালো নাও বাসতেন, তবুও আমি আপনার সাথে থেকে যেতাম যদি আমাদের সম্পর্কে একটুখানি বিশ্বাস দিতেন। কিন্তু সন্দেহ তো আপনার মনে নিরাকুর রোগের মতো বাসা বেঁধে বসে আছে। আমার মনটা তো সেদিন ভেঙে গেছিল যেদিন আপনি আমায় চর মেরে বসেছিলেন। আমার এক ছেলেতে হয় না, সেদিন আপনার চরে কোনো ব্যথা পাইনি, কিন্তু আপনার কথায় কষ্টে আমার মরে যেতে ইচ্ছা করছিল। কিন্তু পরে আপনার ভালোবাসা পেয়ে সবটা ভুলে আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। বিশ্বাস করুন, ভীষণ ভালোবেসে ফেলেছিলাম আপনার পাগলামিগুলোকে, আপনার রাগকে, আপনার ঘৃণাকে, আপনার সন্দেহটাকে, এমনকি আপনার প্রতিশোধটাকেও। কিন্তু আয়াত, সন্দেহ করার একটা লিমিট আছে। আর আপনি কাল সামান্য একটা ছবি দেখে যে রিয়্যাক্ট করলেন, তা সত্যি আমার হৃদয়টাকে ভেঙে চোরমার করে দিয়েছে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর প্লিজ নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, কারণ রাগ মানুষের ইমানটাকে নষ্ট করে দেয়। আর হ্যাঁ, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। থাক, শেষ মুহূর্তে নিজের কষ্টটাকে আর বাড়াতে চাই না। তনয়া। আয়াত হু হু করে কেঁদে উঠল। ঠিক কি করবে ভেবে পাচ্ছে না। নিজের ওপর নিজের খুব ঘৃণা হচ্ছে, আর ভাবছে কার সাথে আমি এত অন্যায় করেছি, কাকে এত ঘৃণা করেছি, কার উপর এত প্রতিশোধ নিতে চেয়েছি। আমি তো তনয়ার ভালোবাসার পাবার যোগ্যই নই, তারপরেও তনয়া আমাকে এত ভালোবাসলো। না, যে করেই হোক তনয়াকে খুঁজে বের করে ওর কাছে মাপ চাইতে হবে। তারপর দ্রুত রাতে তনয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেল, কিন্তু গিয়ে দেখে সেখানে তনয়া নেই। কিন্তু তারা আয়াতকে না খাইয়ে ছাড়বে না, তাই আয়াত বলল নাস্তা করে যাবে। তারপর তনয়াকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর জানলো তনয়া আয়াতদের বাড়ি। দ্রুত আয়াত নিজের বাড়ি চলে আসে। তনয়াকে দেখে ওর বাবার সাথে কথা বলছে। তনয়াকে দেখে যেন ওর প্রাণে প্রাণ ফিরে এলো। কিন্তু সারা দিনের শত চেষ্টা করেও আয়াত তনয়ার সাথে কথা বলতে পারলো না। রাত 11টা, কিন্তু আয়াত এখনও তনয়ার দেখা পাচ্ছে না। এদিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তনয়া কোথায়? তনয়াকে খুঁজতে খুঁজতে আয়াত ছাদে গিয়ে দেখে তনয়া ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। তনয়া, তনয়া। তনয়া ঘুরছে না দেখে আয়াত নিজেই তনয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আয়াত দেখছে তনয়া কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছে। আয়াত তনয়ার চোখটা মুছে বলল, তনয়া, আমি জানি তোমার কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও তুমি তো জানো যে আমি একটা সাইকো। দেখো তনয়া, তুমি চলে যাওয়ার পর আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাই আমি এমন হয়ে গেছিলাম। আমি এবার সত্যি প্রমিস করছি আর কোনোদিন তোমায় কষ্ট দিব না। যদি দেই তবে সে মুহূর্তে যেন আমি মরে যাই। তনয়া আয়াতকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে ওঠে আর বলে, খুন করে ফেলবো আমি আপনাকে। আর একবার মরার কথা বললে আপনি একটা পাগল সাইকো। নিজের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলেন না। খুব বাজে আপনি, একটা আস্ত সাইকো। আর এই সাইকোটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তনয়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে জানি তো, ক্ষমা করে দেও না লক্ষ্মী। হাদারাম, ক্ষমা তাকে করে যার উপর রাগ করে। তাহলে চিঠিতে এমন কথা কেন বলছিলে যে তুমি চলে যাচ্ছ? তোমাকে ভয় দেখাতে। দেখছিলাম তুমি কি করো। সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল প্রাণটা বেরিয়ে যাবে। আচ্ছা, সত্যি যদি আমি তোমাকে ছেড়ে চলে? বাকিটা বলার আগেই আয়াত তনয়ার ঠোঁট দুটোকে নিজের ঠোঁটে চেপে ধরল। কিছুক্ষণ পর তনয়া আয়াতের কাঁধে মাথা রেখে বলছে, আয়াত, একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। কি প্রশ্ন? তুমি আমায় প্রথম কোথায় দেখেছিলে? আর চর মারার পর হঠাৎ বদলে কেন গেলে? তোমাদের কলেজে। তারপর তোমার পিছু নিয়ে তোমার সব খবরাখবর জেনেছি। আর তোমার চর মারার পর নিজের উপর খুব ঘৃণা হতে লাগলো যে তোমায় ভালোবেসে পুষিয়ে দিতে চেয়েছিলাম। আমায় আর কষ্ট দিবে না তো? আয়াত তনয়াকে পাঁচকোলা করে কোলে তুলে, কখনো না, শুধু ভালোবাসবো। লাভ ইউ। এটা কি হলো? ভালোবাসলাম। তুমি এক নম্বরে দুষ্টু। তাহলে আর একটু দুষ্টু হই। আমি আছি সব সময় তোমার সাথে, আর সারা জীবন থাকবো। আই লাভ ইউ মিস্টার সাইকো।
শুরু হলো এক নতুন ভালোবাসার অধ্যায়। রাগের বশে এতটা অন্ধ হবেন না যে নিজের ভালোবাসার মানুষটার ভালোবাসার চোখ এড়িয়ে যায়। ভালো থাকবেন আর ভালোবাসার মানুষটাকে সম্মান করুন, বিশ্বাস রাখুন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। গল্পটা কেমন লাগলো জানাবেন। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর পরবর্তীতে কেমন গল্প চান সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।